গাড়ির গতি আরও বেড়ে গেল। চারপাশে বাতাসের শো শো শব্দের সাথে একটাই চিন্তা হিমাদ্রির মাথায়, কিভাবে নিরাপদে বের হওয়া যায়। সে জানতো এরা যেই হোক পেছন ছাড়বে না এত সহজে। পেছনের গাড়িগুলো এবার আরও কাছাকাছি চলে এসেছে। বাইকের শব্দ স্পষ্ট হচ্ছে। হিমাদ্রি দ্রুত একটা সিদ্ধান্ত নিল। সামনে একটা মোড় ছিল যেখানে রাস্তার দুদিকে ভাগ হয়ে গেছে। ডান পাশের রাস্তাটা ছিল অপেক্ষাকৃত সরু এবং কম ব্যস্ত। সেই সুযোগ কাজে লাগাতেই হবে। স্টিয়ারিং শক্ত করে ধরে সে ডান দিকে মোড় নিল। হঠাৎ ব্রেক কষে একটু ধীর করে আবার জোরে স্পিড তুলে দিল, যেন পেছনের গাড়িগুলো হিসাব মেলাতে না পারে। পুতুল এতক্ষণ চুপ ছিল, কিন্তু এবার আর থাকতে পারল না। ধরা গলায় ফিস ফিস করে বলল, এরা কারা? হিমাদ্রি এক পলক তার দিকে তাকিয়ে বলল, আমি জানি না, তুমি চিন্তা করিস না, আমি আছি। তারপর পেছনের দিকে তাকিয়ে দেখলো বাইকগুলো এখনো লেগে আছে, তবে গাড়িগুলো একটু পিছিয়ে পড়েছে। হিমাদ্রি বুঝলো ওরা সহজে পিছু হটবে না। হঠাৎ একটা বাইক পাশ কাটিয়ে সামনে আসতে চাইল। সাথে সাথে হিমাদ্রি গাড়িটা একপাশে টেনে বাইকটাকে জায়গা দিল না। বাইক আরোহী সামলাতে না পেরে স্লিপ খেয়ে পড়ে গেল। পুতুল আটকে উঠল, কিন্তু কিছু বলল না। তার আঙুলগুলো শক্ত করে সিটের কভার আঁকড়ে ধরেছে। হিমাদ্রি এবার আরেকটু জোরে গতি বাড়ালো। সামনে একটা নির্জন পথ দেখা যাচ্ছিল। যদি ওখানে পৌঁছাতে পারে তাহলে হয়তো সুযোগ পাওয়া যাবে পালানোর। কিন্তু পেছনের গাড়িগুলো এত সহজে দমে যাওয়ার নয়। এদিকে পেছনের একটা গাড়ি জানালা নামিয়ে কেউ একজন আবার গুলি ছোড়ল। ট্যাং! গুলি এবার পাশের আয়নাতে লাগলো। আয়নাটা ভেঙে নিচে পড়ে গেল। হিমাদ্রি চোয়াল শক্ত করে বলল, আর সহ্য করা যাবে না। সে দ্রুত ফোন বের করে একটা নম্বরে ডায়াল করলো। রিসিভ হতেই বলল, তাড়াতাড়ি একটা ব্যাকআপ লাগবে, আমি বিপদে আছি। পুতুল অবাক হয়ে তার দিকে তাকালো। কাকে কল করলো হিমাদ্রি? কার কাছে সাহায্য চাইল? পেছনে থাকা মানুষগুলোকে এত সহজে ওদের ছাড়বে? হিমাদ্রিকে সত্যি পুতুলকে নিরাপদে রাখতে পারবে? এইসব প্রশ্ন তার মাঝে বেড়ার সৃষ্টি করলো। হিমাদ্রি ফোন কানে ধরে এক মুহূর্তের জন্য গতি কমায়নি। অন্য পাশ থেকে কেউ একজন রিসিভ করেছে। গম্ভীর গলায় হিমাদ্রি বলল, লোকেশন পাঠাচ্ছে, তাড়াতাড়ি পৌঁছাও। তারপর দ্রুত ফোনটা ড্যাশবোর্ডে রেখে দু হাত আবার স্টিয়ারিংয়ে রাখল। পুতুল এবার আর চুপ করে থাকতে পারল না। আতঙ্ক আর কৌতূহলের মিশ্রণে ধরা গলায় বলল, আপনি কার সাথে কথা বললেন? হিমাদ্রি এক পলক তার দিকে তাকিয়ে বলল, যাদের দরকার তাদের সাথে। পুতুল বুঝতে পারল হিমাদ্রি কোনো সাধারণ মানুষ না। তার সাথে নিশ্চয়ই এমন কেউ আছে যারা মুহূর্তেই যে কোনো পরিস্থিতি সামলাতে পারে। কিন্তু কেন? কিসের জন্য? এদিকে পেছনের গাড়িগুলো আরও কাছে চলে এসেছে। ওরা সহজে ছাড়বে না। হিমাদ্রি নিজেই নিজেকে বলল। গাড়িটা হঠাৎ বাঁদিকের একটা সরু গলিতে ঠুকিয়ে দিল, যেখানে স্ট্রিট লাইটের আলো কম। উদ্দেশ্য ছিল কিছুটা আড়ালে চলে যাওয়া। কিন্তু ঠিক তখনই ধরম একটা বাইক দ্রুত সামনে এসে রাস্তা ব্লক করে দিল। হিমাদ্রি দ্রুত ব্রেক কষল। গাড়িটা একটুর জন্য একটা পুরনো বিল্ডিংয়ের দেয়ালের সঙ্গে ধাক্কা লাগতে লাগতে বেঁচে গেল। পুতুল ভয় পেয়ে শক্ত করে বসে থাকলো। কিছু বলারও ভাষা নেই। এদিকে বাইক থেকে দুজন লোক নামলো, কালো পোশাকে মুখ ঢাকা। পেছনের গাড়িগুলো একে একে এসে থামলো। 5-6 জন লোক বের হলো। প্রত্যেকের হাতে কিছু না কিছু আছে। কেউ পাইপ, কেউ বা ছোট আগ্নেয়াস্ত্র। বাহ, এত কষ্ট করেও পালাতে পারলি না? সামনে দাঁড়িয়ে থাকা একজন ঠান্ডা গলায় বলল। হিমাদ্রি ধীরে ধীরে গাড়ির দরজা খুলল। চোখে ভয় নেই, কিন্তু মুখটা এবার কঠিন হয়ে গেছে। পুতুল হাত দিয়ে তার বাহু চেপে ধরল। আস্তে করে বলল, আপনি নামবেন না, দয়া করে কিছু একটা করেন। হিমাদ্রি মৃদু হেসে বলল, বিশ্বাস রাখিস, কিচ্ছু হবে না। তারপর সে গাড়ি থেকে নামলো। পুতুল আতঙ্কে তাকিয়ে রইল। হিমাদ্রি জানে এইখান থেকে ওদের বের করতে হলে কিছু একটা করতেই হবে। হিমাদ্রি ধীরে ধীরে মাথা নিচু করলো, যেন কিছুটা ক্লান্ত বা পরাস্ত মনে হয়। কিন্তু আসলে কি তাই? তার চোখের কোণায় সতর্ক দৃষ্টি ছিল। এক একজনের অবস্থান পরখ করছিল। পেছনে দাঁড়িয়ে থাকা একজন লোক এগিয়ে সে ধমক দিয়ে বলল, শোন, বেশি চালাকি করার দরকার নাই, চুপচাপ যা বলবো তাই করবি। হিমাদ্রি এবার একপাশে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ও, তাহলে তো শোনাই লাগবে।
এই কথার সঙ্গে সঙ্গে সে দ্রুত এক পা তুলে নিজের জুতার ভেতর থেকে লুকানো অস্ত্রটা বের করে আনলো। একটা কালো ছোট কিন্তু মারাত্মক শক্তিশালী পিস্তল, যার একটা গুলি কারোর জন্য শেষবারের মতো নিঃশ্বাস নেওয়ার কারণ হতে পারে। ঘটনা এত দ্রুত ঘটল যে সামনে দাঁড়িয়ে থাকা লোকটা বুঝতেই পারল না। একটা গুলি ঠিক তার ডান হাঁটুর নিচে লাগলো, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল সে। তীব্র চিৎকারে বাতাস কেঁপে উঠল। বাকিরা হিমাদ্রির এমন আচমকা আক্রমণে হতভম্ব হয়ে গেল। পুতুল বিস্ময় হিমাদ্রির দিকে তাকিয়ে রইল। এভাবে হিমাদ্রির কাউকে গুলি করতে পারে সে ভাবতেই পারেনি। কিন্তু এখন সময় নেই শখ হওয়ার। একজন দ্রুত তার বন্দুক তুলতে যাচ্ছিল, কিন্তু হিমাদ্রি তার থেকেও বেশি দ্রুত। দুজন সঙ্গে সঙ্গে পড়ে গেল। একজনের কাঁধে আরেকজনের হাতে গুলি রেখেছে। বাকি দুজন এবার সত্যি ভয় পেয়ে গেল। এদিকে পেছনে থাকা বাইকের ইঞ্জিন আবার গর্জন করল। সম্ভবত কেউ পালিয়ে যেতে চাইছে। হিমাদ্রি এটা অনুমান করেই পেছন ঘুরে বাইকের চাকার দিকে গুলি ছুড়ল। টায়ার ফেটে বাইকটা রাস্তার ধারে উল্টে গেল। আরোহী মাটিতে গড়াতে গড়াতে থামল। এই অল্প সময়ে হিমাদ্রি একাই চারজনকে নিঃশেষ করে ফেলেছে। পুতুল হতভম্ব হয়ে বসেছিল। সে নিজেও জানে না তার মুখ থেকে নিঃশ্বাস বের হচ্ছে কিনা। এই মুহূর্তে পেছন দিক থেকে কয়েকটা গাড়ির হেডলাইট জ্বলে উঠল। একটা কালো এসইউভি দ্রুত তাদের দিকে আসছিল। হিমাদ্রি চোখ শুরু করল, হাত শক্ত করে পিস্তল ধরল, কিন্তু পুতুলের কাঁধে হাত রেখে আস্তে করে বলল, তুই ভয় পাস না, ব্যাকআপ আসছে। কালো এসইউভি গাড়িটা সামনে এসে ব্রেক কষল। দরজা খুলে কয়েকজন দ্রুত বের হলো। কালো এসইউভি গাড়িটা সামনে এসে ব্রেক কষল। দরজা খুলে কয়েকজন দ্রুত বের হলো। কিছু লোক বের হয়ে বলল, বস আমরা চলে এসেছি, চিন্তা করবেন না। হিমাদ্রি বাঁকা হাসল। পুতুলকে গাড়িতে বসিয়ে দিয়ে ওর কপালে চুম্বন করে বলল, ভয় পাস না, এখানে বসে বসে সিনেমা দেখ। বলে গাড়ির ডোরটা লক করে দিল। পুতুল হতভম্ব হয়ে হিমাদ্রির দিকে তাকিয়ে আছে। এই পরিস্থিতিতে হিমাদ্রি এতটা ঠান্ডা থাকতে পারে কিভাবে? ওর বুক ধকধক করছিল, কিন্তু মুখ থেকে একটা শব্দ বের হলো না। হিমাদ্রি দরজা লক করে পেছন ফিরে দাঁড়ালো। তার চোখে এখন কোনো ভয় নেই, শুধু একরাশ আত্মবিশ্বাস। এসইউভি থেকে নামা লোকগুলো হিমাদ্রির দিকে তাকিয়েছিল। তাদের চোখে শ্রদ্ধা আর দায়িত্ববোধ ঝলকাচ্ছিল। তাদের একজন এগিয়ে এসে বলল, বস সব দিক ক্লিয়ার হয়েছে, কিন্তু কিছু লোক পালিয়েছে। কি আদেশ আমাদের? হিমাদ্রি ঠান্ডা স্বরে বলল। একটাও যেন বেঁচে আছে। পুতুলের শরীর শিউরে উঠল। লোকগুলো এক মুহূর্ত দেরি করল না। কয়েকজন দ্রুত বাইকে চড়ে পালানো লোকদের পিছু নিল, আর বাকিরা মাটিতে পড়ে কাতরানো আহতদের ঘিরে ধরল। হিমাদ্রি ধীর পায়ে সামনে এগিয়ে গেল। রাস্তার ধারে পড়ে থাকা একজন লোকের কাছে গিয়ে নিচু হয়ে বলল, তোদের বসকে, তোমাদের বসকে কে তোমাদের পাঠিয়েছে? লোকটা কষ্টে মুখ বেঁকিয়ে বলল, তোকে শেষ করার জন্য আমাদের পাঠানো হয়েছে, কিন্তু। হিমাদ্রি এক লাথিতে লোকটাকে সম্পূর্ণ চুপ করিয়ে দিল। তারপর উঠে দাঁড়িয়ে চারপাশে তাকালো। রাস্তা এখন সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে। এসইউভি এর একজন ড্রাইভার দরজা খুলে বলল। হিমাদ্রি একবার পুতুলের দিকে তাকালো। গাড়ির জানালার ওপর ওদিক থেকে সে সুমুগ্ধ আর আতঙ্কের মিশ্র দৃষ্টিতে তাকিয়েছিল। হিমাদ্রি দরজা খুলে গাড়িতে উঠে বসলো। গাড়ি ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে লাগলো। পুতুল একবার চোখ বন্ধ করলো, তারপর আস্তে করে বলল, আপনি আসলে কে হিমাদ্রি? হিমাদ্রি মৃদু হাসল, কিন্তু কিছু বলল না। গাড়ির গতি বাড়তে থাকলো, আর অন্ধকার রাস্তার ধারে পড়ে থাকা বিপক্ষের লোকেরা একটা জ্বলন্ত ছায়ার মতো রয়ে গেল পেছনে। হিমাদ্রি নিশ্চুপ এক হাত জানালার পাশে রেখে বাইরে তাকিয়ে আছে। মনে হচ্ছে তার মাথার ভেতর হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। পুতুল আস্তে করে আবারও জিজ্ঞেস করল, আপনি আসলে কে? হিমাদ্রি চোখ সরিয়ে তার দিকে তাকালো। চোখে গভীরতা, যেন এক অজানা অতীতের ছায়া লুকিয়ে আছে। তারপর আস্তে করে বলল, তোর সত্যিটা জানার সময় এখনো আসেনি পুতুল। তুই এটাকে জান, আমি যা করছি সব তোর জন্য করছি। পুতুলের বুক কেঁপে উঠল। তবে কি আমার জন্য আপনি এত ঝুঁকি নিচ্ছেন? হিমাদ্রি কিছু বলল না, শুধু একটুখানি হাসল।
এসইউভিটা একটা বড় গেটের সামনে এসে থামলো। ভারী লোহার গেট দুপাশে সরে গেল আর গাড়িটা ঢুকে গেল ভেতরে। ভেতরে ঢুকেই পুতুল দেখলো এটা একটা বিশাল জায়গা। চারপাশে অন্ধকারের মাঝে শুধু কয়েকটা উজ্জ্বল আলোর ঝলকানি। একটা বড় দোতলা বাড়ি, যার সামনে কয়েকজন অস্ত্রধারী লোক টহল দিচ্ছে। পুতুল এবার বুঝতে পারলো সে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখান থেকে পালানোর পর হয়তো খুব সহজ হবে না। সাবের দরজা খুলে একটা লোক হিমাদ্রি নামলো। তারপর পুতুলের জন্য হাত বাড়িয়ে দিল। পুতুল একটু দ্বিধা করলো, কিন্তু তারপর হাত ধরল। ভেতরে চল। পুতুলের মনে হাজারটা প্রশ্ন, কিন্তু এখন প্রশ্ন করার সাহস নেই। সে শুধু ভাবছিল এই রাত, এই অজানা জায়গা আর তার সামনে দাঁড়িয়ে থাকা রহস্যময় মানুষটা। পুতুল চারপাশে তাকিয়ে বুঝতে পারছিল না এটা আসলে কোথায়। জায়গাটা নির্জন অথচ ভীষণ সুরক্ষিত। বড় লোহার গেটের ভেতরে ঢোকার পর থেকেই তার বুকের ভেতর অস্বস্তি বাড়তে লাগলো। এটা কোথায়, আর আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? তার গলায় এবার আতঙ্কের ছাপ স্পষ্ট। হিমাদ্রি একটু হাঁটছিল। পুতুলের কথায় থেমে তার দিকে তাকালো, চোখে আগের মতোই সেই রহস্যময় গভীরতা। পুতুলের কথায় হাঁটাটা থামিয়ে দিয়ে পুতুলের দিকে পুতুলের কোমরটা জড়িয়ে ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নিয়ে চোখ টিপ দিয়ে বলল, রোমান্স করতে বেব? পুতুল এতটাই হতভম্ব হয়ে গেল যে এক মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো। কি 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 করছেন আপনি? হিমাদ্রি বাঁকা হাসল, ওর চোখে একটা দুষ্টুমির ঝলক। রোমান্স করি বেবি। পুতুল দ্রুত হিমাদ্রির হাত সরানোর চেষ্টা করলো, কিন্তু হিমাদ্রি শক্ত করে ধরে রেখেছে। এখানে এসব করার সময় না, আমাকে বলুন আমি এখানে কেন? হিমাদ্রি এবার সত্যি হেসে ফেলল, কিন্তু সেই হাসির গভীরে কিছু একটা লুকানো ছিল। তোকে নিরাপদে রাখার জন্য এখানে এনেছি, বুঝলি? পুতুল ভীষণ অস্বস্তিতে পড়ে গেল। সে বুঝতে পারছে না এমন একটা সময় মানুষ এই ধরনের কথা বলে কি করে। হিমাদ্রি কখনো ঠাট্টা করছে আর কখনো সিরিয়াস, কিন্তু এই মুহূর্তে তার মনে ভয় আর কৌতূহলে একসাথে খেলা করছে। হিমাদ্রি আস্তে করে ওর কোমর থেকে হাত সরিয়ে দিল, কিন্তু যাওয়ার আগে আরেকবার চোখ টিপ দিয়ে বলল, চিন্তা করিস না বেবি, তোকে রোমান্সের চেয়ে বেশি ইন্টারেস্টিং কিছু দেখাবো। পুতুল এবার সত্যিই ঘাবড়ে গেল। মানে? হিমাদ্রি আর কিছু না বলে পেছন ফিরে হাঁটা দিল। পুতুল একটু দ্বিধায় পড়ে গেল, তার পায়ের নিচে আর শক্তি নেই। সে জানে এখান থেকে বের হওয়ার একটাই উপায়, হিমাদ্রির রহস্যময় জগতের দরজাটা খুলতে হবে। সে ধীরে ধীরে হিমাদ্রির পেছন পেছন হাঁটা দিল। পুতুল ধীরে ধীরে হিমাদ্রির পেছন পেছন হাঁটতে লাগলো। জায়গাটা বেশ নির্জন, চারপাশে ছড়ানো ছিটানো কিছু পুরনো কাঠের বক্স, ধুলো মাখা দেওয়াল আর দূরে একটা পুরনো ওয়্যার হাউসের মতো ভবন। জায়গাটা দেখে মনে হলো এখানে অনেকদিন কেউ আসেনি। এটা কোথায়? পুতুল কিছুটা সন্দেহের স্বরে বলল। হিমাদ্রি থামলো না, শুধু বলল, একটা সিক্রেট জায়গা, যেটা খুব কম মানুষ জানে। পুতুল এবার সত্যি আতঙ্কিত হয়ে পড়ল। আপনি কি আমাকে কিডন্যাপ করেছেন? হিমাদ্রি হঠাৎ থেমে গেল, তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে ওর দিকে তাকালো, চোখে সেই পুরনো রহস্যময় হাসিটা। বেব, যদি তোকে কিডন্যাপ করতাম তাহলে কি এত সুন্দর করে তোর সাথে কথা বলতাম? পুতুল ঠোঁট কামড়ে নিজের অস্থিরতা চেপে রাখলো। তাহলে আমাকে এখানে কেন এনেছেন? হিমাদ্রি এবার পুরোপুরি ওর দিকে তাকিয়ে বলল, তোকে দেখানোর জন্য যে আমি আসলে কে। তারপর সে পকেট থেকে একটা ছোট রিমোটের মতো কিছু বের করলো। একটা বোতাম টিপতেই সামনের পুরনো ভবনটার বড় লোহার দরজা গর্জনের সাথে খুলে গেল। ভেতরটা পুরো অন্ধকার, কিন্তু দরজা খোলার সাথে সাথে কয়েকটা ছোট ছোট লাইট জ্বলে উঠল। ধীরে ধীরে সেই জায়গার আসল রূপ প্রকাশ পেল। পুতুল অবাক হয়ে দেখল ভেতরে সারি সারি অস্ত্র রাখা, দেওয়াল জুড়ে লাইন ধরে সাজানো বন্দুক, পিস্তল, ছুরি, এমনকি কিছু ভারী অস্ত্র। আরেকদিকে একটা বিশাল টেবিল, যেখানে রাখা কয়েকটা ম্যাপ, কিছু ল্যাপটপ আর কয়েকটা অচেনা ডিভাইস। পুতুলের মুখ থেকে কোনো শব্দ বের হলো না। হিমাদ্রি এবার এক ধাপ এগিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বলল, বুঝতে পারছিস এখন? আমি শুধু হিমাদ্রি নই, আমি একা নই। আমি এমন একটা জগতের মানুষ যেখানে নিয়ম ভাঙা হয়, যেখানে বেঁচে থাকার একটাই নিয়ম, যতক্ষণ না তুমি স্বীকার করছো ততক্ষণ তুমি নিজেই শিকার।
পুতুলের দেহ হিম হয়ে গেল। সে আস্তে করে বলল, আপনি আসলে কে? হিমাদ্রি শুধু হাসলো, তারপর ধীরে ধীরে বলল, আমি আমি সেই মানুষ যাকে কেউ কখনো পুরোপুরি চিনতে পারেনি। তারপর সে একটা চেয়ারে বসে গা এলিয়ে দিয়ে বলল, তো এখন তোকে আমার সাথে থাকতে হবে, কিছু করার নেই, কারণ তুই বাধ্যতার বাঁধনে আবদ্ধ হয়ে গেছিস। পুতুল বুঝতে পারছিল না সে দুঃস্বপ্ন দেখছে নাকি বাস্তবতার এক অন্যরকম স্তরে চলে এসেছে। কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, আজকের পর তার জীবন আর আগের মতো থাকবে না। হুট করে হিমাদ্রি পুতুলের হাতটা ধরো। পুতুল ঘাবড়ে গিয়ে বলল, কোথায় নিয়ে যাচ্ছেন? বেডরুমে। পুতুলের চোখ বিস্ফোরিত হয়ে গেল। বেডরুমে? হিমাদ্রি বাঁকা হাসলো, চোখে সেই চিরচেনা দুষ্টুমি। হ্যাঁ বেব, একটু রেস্ট দরকার, অনেক অ্যাকশন হয়ে গেছে তাই না? পুতুল হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু হিমাদ্রি শক্ত করে ওর আঙুলগুলোর মধ্যে নিজের আঙুল গেঁথে দিল। হিমাদ্রি ওকে টেনে একটা দরজার সামনে নিয়ে গেল। দরজাটা খোলার সাথে সাথে একটা নরম মৃদু আলোর ছটা ঘরের ভেতর ছড়িয়ে পড়ল। ঘরটা ছিল আলাদা ধরনের, সাধারণ বেডরুমের মতো না, বরং একটা রুচিশীল অথচ মিস্টেরিয়াস জায়গা। একটা বড় বিছানা, চারপাশে কালো আর গাঢ় লাল পর্দা, দেয়ালে অনেকটা ফ্রেম করা আর্টওয়ার্ক, আর জানালার পাশের ছোট টেবিলে কয়েকটা মোমবাতি জ্বলছিল। ঘরে একটা হালকা মনোমুগ্ধকর সুগন্ধ ভাসছিল। বেডরুমের বেডে ধাক্কা দিয়ে পুতুলকে ফেলল। পুতুল চমকে উঠল, তার হৃদস্পন্দন যেন কয়েক গুণ বেড়ে গেল মুহূর্তেই। আপনি এটা কি করছেন? হিমাদ্রি ধীর পায়ে ওর দিকে এগিয়ে এলো, চোখে এক অদ্ভুত দৃঢ়তা। ভয় পাস না পুতুল, তুই জানিস আমি তোকে কখনো কষ্ট দেব না, কিন্তু আজ তোকে কিছু সত্যিই মানতে হবে। পুতুল বিছানায় উঠে বসার চেষ্টা করলো, কিন্তু হিমাদ্রি হালকা চাপ দিয়ে ওর কাঁধে হাত রাখলো, ইশারায় বোঝালো শান্ত থাক। ঘর জুড়ে একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ছিল। পুতুলের নিঃশ্বাস অস্থির হয়ে উঠল, গলা শুকিয়ে আসছিল। হিমাদ্রি ধীরে ধীরে ওর মুখের খুব কাছে এসে ফিসফিস করে বলল, তুই জানিস পুতুল, আমি তোর জন্য সব করতে পারি, এমনকি পুরো দুনিয়ার বিরুদ্ধেও যেতে পারি, কিন্তু তুই কি পারবি আমার উপর বিশ্বাস রাখতে? পুতুলের ঠোঁট কাঁপছিল। সে কি ভয় পাচ্ছিল নাকি অন্য কিছু, সে নিজেও বুঝতে পারছিল না। হিমাদ্রি এবার খুব আস্তে করে ওর গালে হাত রাখলো, চোখের গভীরে তাকিয়ে থাকলো। আমি যদি বলি তোর জীবন এখন আমার হাতে, তুই কি ভরসা করবি আমার উপর? ঘর নিস্তব্ধ, শুধু পুতুলের ধুকপুক ধুকপুক শব্দ করা হৃদয়ের স্পন্দন শোনা যাচ্ছিল। হিমাদ্রি পুতুলের হিজাবটা খুলে দিয়ে তার বাঁধা চুল উন্মুক্ত করে দিল। পুতুল ধাক্কা দিয়ে হিমাদ্রির হাত সরিয়ে দিল। আপনি এটা কি করছেন? বেব, ডিস্টার্ব করো না, আই নিড ইউ। কথাটা বলে পুতুলের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। পুতুল ওকে সরাতে চেয়েও পারে না, আরো গভীরে যাচ্ছে। পুতুলের ওড়নাটা টেনে ফ্লোরে ফেলে দিল। আস্তে করে চুম্বন করায় অবস্থায় পুতুলের পেটের কাছে জামাটা সরিয়ে পেট চেপে ধরল। আস্তে আস্তে করে পেট থেকে উপরে উঠতে লাগলো হাতটা। হিমাদ্রির বেসামাল স্পর্শে কেঁপে উঠছে পুতুল। পুতুলের ছোট্ট নরম তুলতুলে শরীরটা চাপা পড়ো হিমাদ্রি নামক এক মানবের শক্তপোক্ত দেহে নিচে। রাত গভীর, পুতুল ঘুমে আচ্ছন্ন। হিমাদ্রি এক নজর পুতুলকে দেখে ওর কপালে চুম্বন করে কম্বলটা ভালো করে জড়িয়ে দিল। হিমাদ্রি ধীর পায়ে বিছানা থেকে উঠল। ঘরটা অন্ধকার, শুধু জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় পুতুলের মুখটা আলতোভাবে আলোকিত হচ্ছিল। শান্ত নিষ্পাপ ঘুমে আচ্ছন্ন সে, যেন এই মুহূর্তে পৃথিবীর সব ভয় আতঙ্ক থেকে মুক্ত। হিমাদ্রি এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো, গভীরভাবে পুতুলের দিকে তাকিয়ে। তারপর আস্তে করে ওর কপালে একটা কোমল চুম্বন এঁকে দিল। সে হাত বাড়িয়ে কম্বলটা ঠিক করে দিল, যেন পুতুলের ঘুম ভেঙে না যায়। এক মুহূর্তের জন্য তার চোখে একটা দুর্বলতা ফুটে উঠল। পুতুলকে এই বিপজ্জনক জীবনে টেনে আনার অপরাধবোধ, না পারার অসহায়ত্ব। কিন্তু পরক্ষণেই চোখের গভীরে কঠোরতা ফিরে এলো। ধীরে ধীরে সে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে বাইরে পা রাখলো। বাইরে ওর দলের কিছু লোক অপেক্ষা করছিল। কেউ একজন ফিসফিস করে বলল, স্যার সব রেডি। হিমাদ্রি গভীর শ্বাস নিয়ে সামনের দিকে তাকালো। চলো, সময় হয়ে গেছে। রাতটা হয়তো শান্ত, কিন্তু ঝড় আসতে আর বেশি দেরি নেই। হিমাদ্রি ধীর পায়ে ওয়্যার হাউসের দিকে এগিয়ে গেল। বাইরে রাত গভীর, আকাশ কালো মেঘে ঢাকা, যেন কোনো ঝড় আসছে। দলবল নিয়ে সে ঢুকে পড়ল ভেতরে।
যেখানে কয়েকজন লোক ইতিমধ্যে অপেক্ষা করছিল। একজন অস্ত্রধারী এগিয়ে এসে ফিসফিস করে বলল, সবাই প্রস্তুত বস? হিমাদ্রি মাথা নাড়ল, তারপর একটা চেয়ার টেনে বসল। সামনে একটা বড় টেবিল, যার উপর ম্যাপ, ল্যাপটপ আর কিছু ফাইল ছড়ানো ছিল। একটা সিগারেট ধরিয়ে সে ধোয়া ছাড়লো, তারপর নিচু গলায় বলল, আমাদের টার্গেট কোথায়? একজন দলীয় সদস্য দ্রুত ল্যাপটপ স্ক্রিনের দিকে ইঙ্গিত করলো। স্ক্রিনে একটা লোকেশনের মানচিত্র দেখা যাচ্ছিল। এখানে ওর লাস্ট দেখা গেছে। আমাদের ইনফর্মার বলছে কাল রাতের মধ্যে প্ল্যান এক্সিকিউট করবে। হিমাদ্রির চোখ সংকীর্ণ হয়ে এলো। সে ধীর কণ্ঠে বলল, আমাদের আগে যেতে হবে, কোনো ভুল করা যাবে না। একজন সতর্ক গলায় বলল। হিমাদ্রি একটা দীর্ঘশ্বাস ফেলল। ও কিছু জানতে পারবে না, আর জানলেও ওকে বিপদে পড়তে দেব না। তারপর সে উঠে দাঁড়ালো, তার কণ্ঠ এবার আগের চেয়ে দৃঢ়। সবাই প্রস্তুত হও, আমাদের আগে যেতে হবে। এটা শুধু একটা মিশন না, এটা আমার ব্যক্তিগত যুদ্ধ। চারপাশের সবাই একসঙ্গে মাথা নাড়ল। হঠাৎ পুতুল চিৎকার করে উঠল। হিমাদ্রি দৌড়ে রুমে ঢুকলো। দরজা ধাক্কা দিয়ে খুলে ফেললো প্রায়। তার নিঃশ্বাস ভারী, চোখে উদ্বেগের ছাপ। পুতুল বিছানায় উঠে বসেছে, কাঁপছে পুরো শরীর। ওর চোখ বিস্ফোরিত, মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। ঘরের আবছা আলোয় ওর শ্বাসের দ্রুত ওঠানামা বোঝা যাচ্ছিল। কি হয়েছে? হিমাদ্রি দ্রুত এগিয়ে গেল, বিছানার পাশে বসে পুতুলের কাঁধে হাত রাখলো। পুতুল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। একটু আগে একটা ছায়া দেখলাম ওখানে। হিমাদ্রি দ্রুত চারপাশে তাকালো। ঘরটা নিস্তব্ধ। জানালার পর্দা বাতাসে হালকা দুলছে, কিন্তু কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়ল না। ছায়া? ওর কণ্ঠ এবার সিরিয়াস। পুতুল মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, জানালার কাছে, ঠিক এখানেই কেউ দাঁড়িয়ে ছিল। ওর কণ্ঠ কাঁপছিল, শরীর ঠান্ডা, ঘামে ভিজে গেছে। হিমাদ্রি এবার উঠে দাঁড়ালো, জানালার দিকে এগিয়ে গেল। বাইরে রাত, এখনো কারো চারপাশে অন্ধকার, কিন্তু হিমাদ্রি জানে এই অন্ধকারের মাঝেই লুকিয়ে থাকতে পারে বিপদ। সে জানালার কপাট ধাক্কা দিয়ে খুলে দিল, চোখ ঘুরিয়ে চারপাশ পর্যবেক্ষণ করলো, কিন্তু কিছুই নেই। পেছন থেকে পুতুল ভয়ে বলল, কেউ কি ছিল? না, কেউ নেই। কিন্তু ওর মনে খটকা লাগলো। অনেকদিন ধরে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছিল ওর মধ্যে, যেন কেউ নজর রাখছে ওদের ওপর। সে জানালাটা বন্ধ করলো, তারপর ধীরে ধীরে বিছানার পাশে বসলো। পুতুল, তুই হয়তো ক্লান্ত, তুই ভুল দেখেছিস। পুতুল মাথা নাড়িয়ে বলল, না, আমি সত্যি দেখেছি, একজোড়া চোখ অন্ধকারের মধ্যেও জ্বলছিল। হিমাদ্রি শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। ও আস্তে করে পুতুলের হাত ধরে বলল, ভয় পাস না, আমি আছি। কেউ যদি সত্যি এখানে আসে, সেটা তাদের জীবনের শেষ ভুল হবে। তারপর ওর চোখ ধীরে ধীরে সংকীর্ণ হয়ে এলো, যেন কোনো গভীর চিন্তায় ডুবে গেল। তবে সত্যি কেউ থাকে, তাহলে সে খুব ভালো করে জানে আমরা এখানে আছি। পুতুলের গলা শুকিয়ে এলো। ও কি ভুল দেখেছিল, নাকি সত্যি কেউ ছিল অন্ধকারের ও প্রান্তে, ছায়ার আড়ালে দাঁড়িয়ে? হিমাদ্রি ধীরে ধীরে হাত মুঠো করে শক্ত করল। আমাকে দেখতে হবে, সে নিচু গলায় বলল। তারপর পুতুলকে এক ঝলক দেখে দরজা খুলে বেরিয়ে যেতে নিলে। কোথায় যাচ্ছেন? হিমাদ্রি আবার পুতুলের কাছে ফিরে এলো। ওর দু হাত নিজের শক্ত হাতের মধ্যে নিল। পুতুলের আঙুলগুলো এখনো ঠান্ডা, ওর চোখের ভেতর আতঙ্ক জমে আছে। ভয় পাস না, আমি দেখে আসছি। হিমাদ্রি শান্ত অথচ দৃঢ় গলায় বলল, আপনি আমাকে একা রেখে যাবেন না প্লিজ। পুতুল মাথা নাড়িয়ে বলল। হিমাদ্রি একটু চুপ রইল, তারপর গভীর দৃষ্টিতে ওর দিকে তাকালো। মনে হচ্ছিল কিছু একটা ভাবছে। তারপর আস্তে করে বলল, ঠিক আছে, চল আমার সাথে, কিন্তু চুপচাপ থাকবে। পুতুল দ্বিধায় পড়ে গেল। বাইরে কি আছে জানে না, কিন্তু হিমাদ্রির পাশে থাকলে যেন একটু হলেও সাহস পায়। সে আস্তে করে মাথা নেড়ে সম্মতি দিল। হিমাদ্রি পুতুলের হাত শক্ত করে ধরে দরজা খুলল। রাতের হিম শীতল বাতাস ভেতরে ঢুকে এলো। পুতুল শিহরিত হয়ে উঠল। ওরা দুজন ধীরে ধীরে ওয়্যার হাউসের পেছনের দিকে এগিয়ে গেল। চারপাশ নিস্তব্ধ, শুধু দূর থেকে একটা কুকুরের ঘেউ ঘেউ শোনা যাচ্ছিল। হিমাদ্রি হঠাৎ থমকে দাঁড়ালো। পুতুল কিছু বলার আগেই ওর সামনে হাত তুলে ইশারায় থামতে বলল। একটা কণ্ঠ শোনা গেল, খুব আস্তে, খুব চাপা স্বরে, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। পুতুলের চোখ কপালে উঠে গেল। কেউ ওদের দেখছে। হিমাদ্রি ধীরে ধীরে পকেট থেকে একটা ছোট অস্ত্র বের করলো।
ঠান্ডা স্বরে বলল, কে আছে সেখানে? অন্ধকারের মধ্যে একটা ছায়া নড়ে চড়ে উঠল। পুতুলের গলা শুকিয়ে গেল। সেই ছায়াটা হুট করে অন্ধকার থেকে বেরিয়ে এসে হিমাদ্রি এবং পুতুলের সামনে দাঁড়িয়ে পড়ল। তার গাঢ় কালো পোশাক আর মুখে এক বিশ্রী হাসি, যেন এক লুকানো শয়তানি খেলা চলছে। হাসির মাঝে ছিল অদ্ভুত একটা শ্বাসরোধকারী বিষ, যেন সে কোনো ভয়ঙ্কর কিছু জানে। পুতুলের গাটা কেমন গুলি উঠল, বুকের ভেতর শূন্যতা ছড়িয়ে পড়ল, তার নিঃশ্বাস ভারী হয়ে গেল। পুতুল এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে রইল। তার চোখে কোনো ভাষা ছিল না, শুধু এক অজানা শূন্যতা। কিছু বলার শক্তি যেন হারিয়ে ফেলেছে। হিমাদ্রির পাশ থেকে একটিও শব্দ বের হলো না, যেন পুরো ঘরটি নিঃশব্দ হয়ে গেছে। কেবল তার হৃদয়ের দবদবানি আর শ্বাসের আওয়াজ শোনা যাচ্ছিল। পুতুল শুধু হিমাদ্রির হাত শক্ত করে ধরেছিল, যেন তাকে কোনোভাবে আঁকড়ে ধরে রাখে এমন এক অবস্থা ছিল তার। চারপাশের পৃথিবী যেন আর তার কাছে কিছুই ছিল না। এই অদ্ভুত পরিস্থিতিতে, এই অবিশ্বাস্য ঘটনার মাঝেও একটাই চিন্তা মাথায় ছিল, কি ঘটতে চলেছে তাদের ভবিষ্যতে। হিমাদ্রি অস্ত্রটি ছায়াটির দিকে তাক করে রেখে, তার চোখে এমন এক অদ্ভুত দৃঢ়তা। ছায়াটি ক্রমে স্পষ্ট হতে থাকলো, তার উপস্থিতি যেন আকাশে অন্ধকার ছড়িয়ে দিতে চাইছিল। হিমাদ্রির শরীর একটিও নড়ে না, তার মনোযোগ কেবল ছায়াটির উপর। পুতুল আতঙ্কে ঠকঠক করতে লাগলো, তার চোখ কেবল ছায়াটির দিকে চলে যাচ্ছিল। হিমাদ্রির শীতল কণ্ঠস্বর ভেসে এলো, এক বেগে আসলেই তোর শেষ। ছায়াটি কিছুটা স্থির হয়ে গেল, তারপর এক মুহূর্তে বিশ্রী হাসি ফেটে পড়ল, যেন কোনো শয়তানি পরিকল্পনার অংশ হয়ে উঠেছে। হিমাদ্রি অস্ত্রটি শক্ত করে ধরল, তার চোখের গভীরে আগুনের মতো ক্ষোভ ছিল। হিমাদ্রি বলল, যতটুকু পারিস চেষ্টা কর, আমি প্রস্তুত। তার কণ্ঠে কোনো ভীতি ছিল না, কেবল এক ভয়ঙ্কর দৃঢ়তা। হিমাদ্রি এক মুহূর্তের জন্য চোখে এক তীক্ষ্ণ তাকালো। নতুন আগন্তুকের উপস্থিতি তাকে অবাক করেনি, তবে পুতুলের দিকে তাক করা বন্দুক দেখে তার গাটা কেঁপে উঠল। পুতুল আর এক ধাপ পিছিয়ে গিয়ে দেওয়ালের সঙ্গে ঠেকে দাঁড়িয়ে পড়ল। তার মনে ভয় আর আতঙ্কের এক শূন্যতা ছড়িয়ে পড়ছিল। হিমাদ্রির রাগে থরথর করে কেঁপে বলল, ওই মাদারফাকারের বাচ্চা, কার করে যেতে হাত দিচ্ছিস, জানোস? লোকটি একটু পুতুলের দিকে এগিয়ে পুতুলকে ধরতে নিলে হিমাদ্রি ওর পা বরাবর ঠাস করে একটা গুলি ছুড়ল। নিস্তব্ধ রাতে গুলের শব্দটা কেমন ভয়ঙ্কর শোনালো। লোকটি পেছনে লুটিয়ে পড়ল, আর তার হাতে থাকা বন্দুকটা মাটিতে পড়ে গেল। পুতুল ভয় পেয়ে আরো পিছিয়ে গেল, তার চোখে এক ধরনের আতঙ্ক আর অসহায়ত্ব ভর করল। হিমাদ্রি সশব্দে তার শরীরটা নেড়ে ঠান্ডা সুরে বলল, আর যদি কিছু করতে চাস তো সব শেষ। তার চোখে আগের মতোই সেই রহস্যময় গম্ভীরতা ছিল, কিন্তু এক ধরনের গাম্ভীর্য ঝলকাচ্ছিল। পুতুল অবাক হয়ে তার দিকে তাকাচ্ছিল, বুঝতে পারছিল না সে ঠিক কি করল। লোকটি যাকে গুলি করা হয়েছিল এখনো অচেতন ছিল, আর হিমাদ্রি আগেই তার দলের লোকদের ডাকতে শুরু করেছিল। তার পরবর্তী এক পদক্ষেপও ভুল হতে দেয়া যাবে না বলে সে আরেকটি নির্দেশ দিল। হিমাদ্রি পুতুলের দিকে তাকিয়ে বলল, ভয় পাস না, আমি আছি তো। আর সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে তার দলের হাতে তুলে দিয়ে তাদের গোপন আস্তানায় যেতে বলে পুতুলকে নিয়ে রুমে যেতে নিলে, ঠিক সেই সময় একটা গুলি এসে পুতুলের হাতে লাগলো। তীব্র চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে ব্যথায় ছটফট করতে লাগলো। পুতুলের চিৎকার শুনে হিমাদ্রি হঠাৎ থেমে গেল, চোখে তীব্র অসুস্থতার ছাপ ফুটে উঠল। পুতুল মাটিতে পড়ে গেছে, হাত থেকে রক্ত ঝরছে। হিমাদ্রি ছুটে গিয়ে ওর পাশে নীল করে বসে পুতুলের রক্তাক্ত হাত ধরে বলল, পুতুল, আমি কিছু হতে দেব না। তার চোখের দৃষ্টি যেন কিছু একটা অস্থির করে তুলছে। পুরো পরিস্থিতি একদম তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। লোকটি যে গুলি করেছিল দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু হিমাদ্রি খুব দ্রুত তার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, অপূর্ব, দেখ ওখানে, কেউ যেন পালাতে না পারে। হিমাদ্রির চিৎকারের সঙ্গে সঙ্গে পুরো ঘরটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। অপূর্ব, যাকে হিমাদ্রি ডেকেছিল, দ্রুত চলতে শুরু করলো। তার চোখে আতঙ্কের কোনো ছাপ ছিল না, বরং সে ছিল একদম দৃঢ় ও সংকল্পবদ্ধ। হিমাদ্রির নির্দেশ পেয়ে অপূর্ব সবার দিকে এক নজর মেরে তাদের মিশন বাস্তবায়নের দিকে মনোযোগ দিল। হিমাদ্রি দ্রুত পুতুলকে কোলে তুলে নিল, যেন তার জীবন রক্ষা করাটা এখন সবচেয়ে বড় দায়িত্ব। পুতুলের শরীরটা প্রায় অচল,
রক্ত ঝরছে, তবে হিমাটির দৃঢ় হাতে সে যেন এক মুহূর্তের জন্য ভেঙে পড়তে পারবে না। পুতুলের চোখে কেমন একটা অসহায়ত্ব ছিল, কিন্তু তার মন অদ্ভুতভাবে হিমাটির শক্তিতে আশ্রয় নিচ্ছিল। অপূর্ব, তাড়াতাড়ি কিছু বডিগার্ড আমার গাড়ির পেছনে পাঠান, আমি পুতুলকে নিয়ে হসপিটালে যাচ্ছি। অপূর্ব দ্রুত নির্দেশ দিল। কয়েকজন বডিগার্ড হিমাদ্রির গাড়ির পেছনে পাঠালো কোনো ভুল যাতে না হয়। তারপর হিমাদ্রি দ্রুত পুতুলকে কোলে তুলে নিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। পুতুলের মুখে যন্ত্রণার ছাপ, চোখে সজোরে জল জমে, তার হাতের রক্ত ঝরতে শুরু করেছে, আর হিমাদ্রির মনে হচ্ছে পৃথিবী এক মুহূর্তে থেমে গেছে। গাড়িতে ওঠার পর হিমাদ্রি পুতুলের হাতটা শক্ত করে ধরে বলল, চিন্তা করিস না পুতুল, আমি আছি তোর পাশে, তোর কিছু হবে না। পুতুল কষ্টে ঠোঁট কামড়াচ্ছিল। নিজের ক্ষতটা অনুভব করতে না পেরে সে কিছু বলল না, তবে তার চোখে যে গভীর আতঙ্ক ছিল সেটা কিছুতেই মুছে ফেলতে পারছিল না। গাড়ি দ্রুত চলতে থাকলো। বডিগার্ডরা পেছনে ছুটছিল, যেন কোনো বড় বিপদ এড়িয়ে আসতে চায়। হিমাদ্রির মনে হচ্ছিল এই মুহূর্তগুলো যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাচ্ছে। একটু স্থিরতা, শান্তি ছিল না। গাড়ির জানালা ভেদ করে গুলি এসে লাগলো হিমাদ্রির পাশের সিটে। গুলির শব্দে পুরো গাড়ি কেঁপে উঠল। পুতুল ভয়ঙ্করভাবে চিৎকার করে উঠল, হিমাদ্রি! হিমাদ্রি তৎক্ষণাৎ গাড়ির স্টিয়ারিংটা শক্ত করে ধরল। তার চোখে তীব্র রাগ আর আতঙ্কের মিশ্রণ। গুলি যেন কোনো এক অদৃশ্য শত্রুর হাতে শিকার হয়েছিল, এবং তা তাদের আরো এক ধাপ কাছে এনে দিয়েছে। হিমাদ্রি এক পলক পুতুলের দিকে তাকিয়ে বলল, ভয় পাস না জান, আমি আছি, খুব দ্রুত তোকে হসপিটালে নিয়ে যাব, পেছনে বডিগার্ডটা আছে, ওরা সামনে নেবে। পুতুলের চোখ তখন নিভু নিভু, যেই কোনো মুহূর্তেই জ্ঞান হারাবে। পুতুলের চোখের পলক যেন ভারী হয়ে আসছিল, তার শরীরটা কেমন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছিল। হিমাদ্রির কথা শুনে সে একটুখানি মাথা নেড়ে ইশারা করল, কিন্তু আর কোনো শব্দ তার মুখ থেকে বের হলো না। হিমাদ্রির বুকের মধ্যে একটা চাপ অনুভব হচ্ছিল। গাঢ় অন্ধকার এক মুহূর্তের জন্য ঘিরে ধরছিল তাকে। পুতুল, ডোন্ট ক্লোজ ইউর আইস, লিসেন টু মি। হিমাদ্রি আবার বলল, তার কণ্ঠের মধ্যে যেন সমস্ত পৃথিবী ছিল, সমস্ত পৃথিবী তাকে শুনতে চাচ্ছিল। সে চেষ্টা করছিল পুতুলের হালকা হাতটা শক্তভাবে ধরে রাখতে, যেন জ্ঞান হারিয়ে না যায়, যেন সে কোনোভাবে অজান্তে চলে না যায়। গাড়ির গতির সঙ্গে সঙ্গতি রেখে তার হাত ধীরে ধীরে পুতুলের হাতের ওপর আরো শক্ত হয়ে উঠল, যেন কোনোভাবে তার মধ্যে কিছু শক্তি প্রবাহিত হোক। গাড়ি দ্রুত চলে যাচ্ছিল। বডিগার্ডরা পেছনে লেগেছিল, একের পর এক গুলি ছুটছিল। শত্রুদের প্রত্যাবর্তন আর আশঙ্কা হিমাদ্রির মাথায় ঘুরছিল, কিন্তু তার মন আর শক্ত ছিল। আজ তাকে পুতুলকে বাঁচাতেই হবে। পেছনে বডিগার্ডরা নিজেদের জীবন ঝুঁকিতে রেখে গাড়ির আশেপাশে লাগাতার গুলি চালাচ্ছিল, যেন হিমাদ্রি এবং পুতুলকে সুরক্ষিত রাখা যায়। গুলির শব্দ আর গাড়ির দ্রুত গতির সাথে মিলিত হয়ে একটা অবর্ণনীয় পরিবেশ সৃষ্টি হয়েছিল। হিমাদ্রি এক পলক পেছনে তাকালো, তার চোখের কোণে রাগ আর আতঙ্ক মিশ্রিত হয়েছিল। গাড়ি দ্রুত এগিয়ে চলছিল। বডিগার্ডরা প্রতিনিয়ত আক্রমণকারীদের মোকাবেলা করছিল, আর হিমাদ্রি জানত এই মুহূর্তটি তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। অবশেষে সব বাধা অতিক্রম করে হিমাদ্রি হাসপাতালে পৌঁছালো। হৃদয় জুড়ে উদ্বেগ, শ্বাস ভারী হয়ে আসছে। পুতুলের কথা ভেবে যেন কেমন একটা শূন্যতা অনুভব করছেও। হাসপাতালের করিডোরের সাদা দেওয়াল, ব্যস্ত চিকিৎসক আর রোগীর স্বজনদের ছোটাছুটি সব মিলিয়ে একটা অস্থির পরিবেশ। ওটির সামনে দাঁড়িয়ে হিমাদ্রির পা কেঁপে উঠল। গাঢ় সবুজ পর্দায় ঢাকা দরজাটা যেন এক অদৃশ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে। পুতুল এই মুহূর্তে সে কেমন আছে, কেমন কাটছে ওর প্রতিটা মুহূর্ত? নিঃশ্বাস নিতে পারছে তো? ব্যথায় কাতরাচ্ছে না তো? হিমাদ্রির বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সারা শরীরে এক অদ্ভুত শীতল স্রোত বয়ে গেল। একজন নার্স তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এলো। হিমাদ্রি ছুটে গিয়ে ওর পথ আটকালো। পুতুল, পেশেন্টের অবস্থা কেমন? আমি ওর কথাটা বলতে গিয়ে যেন জিভে আটকে গেল। পরিচয়টা কি ওর? নার্স এক ঝলক চোখ তুলে তাকালো, হাতে থাকা ফাইলটা দেখলো একবার, তারপর নির্লিপ্ত স্বরে বলল, মিসেস হিমাদ্রি চৌধুরী ক্রিটিক্যাল অবস্থায় আছেন, ডাক্তাররা যথাসাধ্য চেষ্টা করছেন। হিমাদ্রি যেন নিজ কানকে বিশ্বাস করতে পারল না।
হিমাদ্রি যেন নিজ কানকেই বিশ্বাস করাতেই পারল না। হিমাদ্রি অনুভব করলো ওর ভেতরটা কেমন জানি শূন্য হয়ে যাচ্ছে। ওর সব অহংকার, সব অভিমান, সব রাগ সব মিলিয়ে যেন একটা অস্থিরতা ওকে গ্রাস করছে। চোখ বন্ধ করে মাথাটা দেওয়ালে ঠেকিয়ে নিল। ভেতরে ডাক্তারদের ব্যস্ত পদক্ষেপ, যন্ত্রের বিপ বিপ শব্দ, নার্সদের তৎপরতা, সবকিছু যেন দুর্বোধ্য কোলাহল হয়ে বাজছে ওর কানে। মনের গভীর থেকে শুধু একটাই প্রার্থনা উঠে আসছে, ইয়া রব, তুমি ভরসা, আমার পুতুলকে আমার কাছে ফিরিয়ে দাও। ও যেন ঠিক থাকে, ও যেন আবার আমার সামনে এসে দাঁড়ায়, আগের মতো হাসে। ওর এক ফুটা ক্ষতি আমি সহ্য করতে পারবো না। হিমাদ্রি জানে হয়তো ও কখনো বোঝাতে পারেনি, কখনো প্রকাশও করেনি, কিন্তু ওর মনের সবটুকু জুড়েই যে পুতুল। হঠাৎ এক অজানা ভয় ওকে পেয়ে বসলো। যদি কিছু হয়ে যায়, যদি না না, এই ভাবনাটা পর্যন্ত সহ্য করতে পারছে না। ওটির লাল আলোটা এখনো জ্বলছে, সময় যেন থমকে গেছে। আর হিমাদ্রি শুধু দুটো হাত মুঠো করে বসে আছে, অপেক্ষার অনন্ত যন্ত্রণায় ছটফট করছে। হিমাদ্রির অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। সময়ের চলমান কাঁটা আজ থমকে গেছে ওর জন্য। হাসপাতালের করিডোরে অসহায়ের মতো বসে আছে, অথচ কিছুই করতে পারছে না। শুধু একের পর এক দোয়া করে যাচ্ছে। চোখের সামনে পুতুলের হাসি মুখ ভেসে উঠছে বারবার। এক সময় অপারেশন থিয়েটারের দরজা খুলল। হিমাদ্রির শ্বাস যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে এলো। ডাক্তারদের গম্ভীর মুখ, নার্সদের ব্যস্ততা দেখে বুকের ভেতর ধক করে উঠল ওর। ডাক্তার ধীরে ধীরে হিমাদ্রির দিকে এগিয়ে এলেন। চোখে মুখে ক্লান্তির ছাপ, কিন্তু ঠোঁটের কোণে এক টুকরো স্বস্তির আভাস। অপারেশন সফল হয়েছে, রোগী এখন শনাক্তমুক্ত, তবে এখনো পর্যবেক্ষণে রাখছি, খুব দ্রুত জ্ঞান ফিরবে। আপনি চাইলে একটু পর দেখা করতে পারেন। হিমাদ্রি যেন বিশ্বাসই করতে পারছে না সত্যি পুতুল বেঁচে আছে, ও ঠিক আছে। চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিল। আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া আদায় করলো মনে মনে। কিছুক্ষণ পর নার্স এসে জানালো, রোগী জ্ঞান ফিরেছে, তবে খুব দুর্বল। আপনি চাইলে দেখা করতে পারেন, তবে বেশি কথা বলবেন না। হিমাদ্রি ধীর পায়ে ঘরে ঢুকলো। বিছানায় শুয়ে আছে পুতুল, চোখে ক্লান্তির ছাপ, মুখে নিস্তেজ ভাব, তবুও সেই প্রিয় মুখ। হিমাদ্রি ধীরে ধীরে এগিয়ে গেল, কাপা হাতে পুতুলের হাত ধরল। হিমাদ্রির চোখ ভিজে উঠল। সমস্ত জেদ, রাগ, ভুল বোঝাবুঝি, অভিমান যেন মুহূর্তেই গড়ে গেল। ওর কণ্ঠ আটকে আসছে। হিমাদ্রি একটু ঝুঁকে পুতুলের কপালে গভীর চুম্বন করল। পুতুল অচেতন থাকলেও মুখে এক ধরনের প্রশান্তি ফুটে উঠেছে, যেন অবচেতন মনেও সে অনুভব করতে পারছে হিমাদ্রির ছোঁয়া, তার ভালোবাসা। হিমাদ্রি বিছানার পাশে বসে রইল, এক মুহূর্তের জন্য হাত ছাড়ল না। মনে মনে প্রতিজ্ঞা করল, আর কোনো ভুল বোঝাবুঝি নয়, আর কোনো দূরত্ব নয়। পুতুল ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে, চোখের পাতা সামান্য কেঁপে উঠছে, হয়তো ঘুমের ঘোরে অনুভব করছে ভালোবাসার সেই স্পর্শ। হিমাদ্রি ফিস ফিস করে বলল, তুমি আমার পুতুল বউ, আমার ভালোবাসা, আমার জীবন। এবার থেকে আর কোনো বাধা আমাদের আলাদা করতে পারবে না। নরম আলোয় পুতুলের মুখটাও যেন স্বচ্ছ লাগছে। হিমাদ্রি ওর হাত আরো শক্ত করে ধরো, মনে মনে প্রতিজ্ঞা করো, এই হাত আর কখনো ছাড়বে না। হঠাৎ একটা কল আসলো। ফোনটা বের করে দেখলো বডিগার্ডের মধ্যে একজন কল করেছে। হিমাদ্রি রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, বস একটু বাইরে আসবেন, অপূর্ব বস এসেছে। আসছে বলে আবার পুতুলের কপালে গভীর চুম্বন করে চলে গেল বাহিরে। অপূর্বের সামনে দাঁড়িয়ে বলল, অপূর্ব, সব ঠিক আছে তো? জি স্যার, সব ঠিক আছে, তবে সমস্যাটা অন্য জায়গায়। কি সমস্যা? অপূর্ব চারপাশে একবার দেখে নিল, যেন নিশ্চিত হতে চাইল কেউ শুনছে কিনা। তারপর গম্ভীর গলায় বলল, স্যার মনে হচ্ছে কেউ আপনাকে ফলো করছে। হিমাদ্রির ভ্রু কুঁচকে গেল। মানে কি ফলো করছে? অপূর্ব একটু কাছে এসে নিচু স্বরে বলল, আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছে একটা কালো এসইউভি গাড়ি বারবার হাসপাতালের আশেপাশে চক্কর দিচ্ছে। গাড়ির গ্লাস ব্যাক পেন্টেড, ভেতরে কি আছে বুঝতে পারছি না। আমাদের লোকেরা খেয়াল করছিল, কিন্তু যখন আমরা কাছে যাই তখনই গাড়িটা দ্রুত সরে যায়। হিমাদ্রির মনে একটা অস্বস্তি তৈরি হলো। পুতুল এখানে হাসপাতালে শুয়ে আছে, আর কেউ যদি ওদের ওপর নজর রাখে তাহলে ব্যাপারটা মোটেও ভালো কিছু হতে পারে না। তোমাদের লোকেরা গাড়িটার নম্বর নোট করেছে? অপূর্ব মাথা নাড়ল।
জি স্যার, তবে গাড়ির নাম্বারের শেষ 3 ডিজিটই শুধু স্পষ্ট দেখা গেছে, 791। বাকিটা আমরা বের করার চেষ্টা করছি। হিমাদ্রি গভীর শ্বাস নিল। গাড়িটা আবার এলে বা কোথাও পার্ক করলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। আমি দেখতে চাই কে এত উৎসাহী হয়ে আমার পেছনে লেগেছে। অপূর্ব সম্মতি জানিয়ে ফোনে কিছু নির্দেশ দিল। হিমাদ্রি অপূর্বকে বলে, অপূর্ব, সিকিউরিটি বাড়িয়ে দিও। পুতুলের কেবিনের সামনে আর কিছু বডিগার্ড দাও, কুইক। সবকিছু নিশ্চিত করতে হবে। এই মুহূর্তে কিছু ঘটলে আমি আর সহ্য করতে পারবো না। অপূর্ব মাথা নেড়ে সম্মতি জানায় এবং দ্রুত চলে যায় কাজে। হিমাদ্রি এক মুহূর্তের জন্য পুতুলের কেবিনের দিকে তাকিয়ে থাকে। তার মনোযোগ পুরোপুরি এক জায়গায় জড়ো হয়ে যায়। হিমাদ্রি হাসপাতালের দিকে পা বাড়াতে গিয়ে হঠাৎ বুকের বাপাশে একটা তীব্র ব্যথা অনুভব করলো। মনে হচ্ছিল যেন কিছু একটা গোজ করে উঠছে। ব্যথাটা হালকা ছিল না, কিন্তু সেটা উপেক্ষা করে আরো দ্রুত হসপিটালে ঢুকে পড়ল। তার চোখের সামনে শুধু পুতুলের চেহারা ভেসে উঠছিল। হিমাদ্রি পুতুলের কেবিনের দিকে ছুটে গেল। মনে হচ্ছিল যেন সে কোনোভাবে পুতুলের কাছে পৌঁছাতে পারলে সবকিছু ঠিক হয়ে যাবে। বুকের বাপাশের ব্যথাটা আরো তীব্র হচ্ছিল, কিন্তু সে দমল না। পুতুলের মুখের কথা, হাসি, চোখের দৃষ্টি সবকিছু মনে পড়ে যাচ্ছিল। সে জানতো পুতুলের কাছে ফিরে যেতে পারলে সে সারা পৃথিবী জয় করতে পারবে। হিমাদ্রি কেবিনের সামনে এসে দাঁড়ালো, কিন্তু তখনই তার পা যেন আটকে গেল। সামনে থাকা বডিগার্ডের নিথর দেহটা দেখে তার বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা ছড়িয়ে পড়ল। জীবনে এতটা ভয়, এতটা অসহায়ত্ব অনুভব করেনি সে কখনো। মনে হচ্ছিল সারা দুনিয়া একেবারে থেমে গেছে। তার রয়্যাল গ্রুপের সম্রাট HC কাউকে হারানোর তীব্র ব্যথায় কাতর হচ্ছে। এক মুহূর্তে তার শরীরে যেন ভারী হয়ে উঠল। মনে হচ্ছিল তার পরিচিত সমস্ত শক্তি, সাহস হারিয়ে ফেলেছে। এই অবস্থায় পুতুলের পাশে দাঁড়ানো তো দূরের কথা, কেবল তাকে ফিরে পেতে চেয়ে সে নিজের অজান্তেই কাঁপছিল। হিমাদ্রি কেবিনের দরজা খুলে ভিতরে পা রাখতেই সেদিকে তার চোখ পড়ল। সমস্ত শরীর যেন জমে গেল। এক মুহূর্তে সবকিছু থেমে গেল। পুতুল নেই। পুতুলের বিছানা ফাঁকা, শীটগুলো কেমন অস্থিরভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার মনে হলো যেন পৃথিবীটা এক নিমিষেই এলোমেলো হয়ে গেছে। চোখের সামনে কিছুই স্পষ্ট হচ্ছিল না। এক অদ্ভুত শূন্যতা তাকে আচ্ছন্ন করে ফেলল। কেমন যেন ভাঙা ভাঙা লাগছিল। সে পা বাড়ালো, কিন্তু প্রতিটি পদক্ষেপ যেন এক ধরনের যন্ত্রণা ছিল। শূন্যতার এক তীব্র যন্ত্রণা। কোথাও যেন সঠিক উত্তর নেই। সবকিছু অদৃশ্য হয়ে গেছে। পুতুলকে কোথায় গেল? অপূর্ব তার পেছনে দাঁড়িয়েছিল। তার মুখাবয়বে কোনো শব্দ ছিল না, শুধু চোখে চোখ রেখে সে হিমাদ্রিকে দেখছিল। হিমাদ্রি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু শব্দ বের হলো না। তার মনে হচ্ছিল যেন পৃথিবীটা দেবে যাচ্ছিল। অপূর্ব এই দিক সেই দিক তাকাতে দেখতে পেল দেয়ালে একটা নোট ঝুলছে। অপূর্ব দ্রুত গিয়ে সেই নোটটি হাতে নিয়ে বলল, স্যার দেখুন এটা। হিমাদ্রি নোটটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। চোখে অসীম উদ্বেগ, মনে অস্থিরতা লেখা ছিল। পুতুলকে বাঁচাতে চাইলে এই ডেরায় চলে আসো, অন্যথায় তোমার প্রিয়তমকে তুমি আর ফিরে পাবে না। সময় কম, দ্রুত আসো। পুরানপট্টি শহরের মধ্যে পুরানো গোডাউন, সেখানে অপেক্ষা করছি। পড়া শেষ করতে না করতেই হিমাদ্রি রক্তচক্ষু নিয়ে নোটটা ছিঁড়ে ফেলল। তার চোখে আগুনের দৃষ্টি, শরীরে ঝলসে ওঠা এক তীব্র রাগ। হিমাদ্রি চোখ বন্ধ করে শ্বাস টেনে নিয়ে অপূর্বকে নির্দেশ দিল, পুরানপট্টি, পুরনো গোডাউন, সেখানে পুতুল। আমরা সেখানে যাব, কিন্তু সাবধানে। সিকিউরিটি বাড়াতে হবে। প্রতিটি কোণ সাফ করে যেতে হবে। অপূর্ব দ্রুত সিকিউরিটি টিমের সঙ্গে যোগাযোগ করে প্রস্তুতি নিতে শুরু করলো। স্যার, আমরা এখনই রওনা দিচ্ছি। পুরো এলাকা ঘিরে রাখা হবে। হিমাদ্রি এক পা এগিয়ে বলল, পুতুলকে ফিরে পেতে হবে, আর কোনো সময় নষ্ট নয়। ডেরা পৌঁছানোর জন্য প্রস্তুত হলো তারা। স্নায়ুর চাপের মধ্যে কেবল একটি চাওয়া, পুতুলকে ফিরে পাওয়া। তারা রওনা দিল। অর্ধেক রাস্তা পেরিয়ে গিয়ে তাদের সাথে আরো 20 থেকে 30 জন যোগ হলো। সবার মুখে একটাই উদ্দেশ্য, পুতুলকে উদ্ধার করা। হিমাদ্রি একটু বাঁকা হাসল। তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। মনে মনে বলল, এবার বুঝুক তার কলেজে হাত দিয়েছে। তার মনে ছিল পুতুলের প্রতি তার ভালোবাসা, আর সেই ভালোবাসার জন্য সে কোনো কিছুই ছাড়বে না। প্রতিটি পদক্ষেপ যেন সে এক নতুন প্রতিশ্রুতি নিচ্ছিল। শত্রু যতই শক্তিশালী হোক, সে পুতুলকে ফিরে পাবে, এটাই তার একমাত্র লক্ষ্য। তাদের সঙ্গী আরো শক্তিশালী হচ্ছিল। পথে পথে সিকিউরিটি টিম প্রস্তুত ছিল। হিমাদ্রি এবার শুধু একটাই চিন্তা করে চলেছিল, পুতুলকে উদ্ধার করলেই তার জীবনের আসল শান্তি ফিরবে।
অবশেষে তারা সেই ডেরাতে পৌঁছালো। বিশাল একটি পুরনো গোডাউন, চারপাশে পরিত্যক্ত পরিবেশ, যেন এক রহস্যের আধারে ঢাকা। হিমাদ্রি সবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থামিয়ে দিয়ে বলল, এই ডেরা পুরোটা ঘিরে ফেলো, এই ডেরা পুরোটা ঘিরে ফেলো তোমরা, আমি ভেতরে যাচ্ছি। তার চোখে দৃঢ়তা ছিল, মনে হচ্ছিল যেন কোনো কিছুই তাকে থামাতে পারবে না। বাকি সদস্যরা একে একে জায়গাটা ঘিরে ফেলল। নিরাপত্তার সব ব্যবস্থা নিশ্চিত করলো। হিমাদ্রি এক মুহূর্তের জন্য পেছনে ফিরে তাকালো, তারপর গভীর শ্বাস নিয়ে সোজা ডেরার ভেতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করতেই হিমাদ্রির অন্তর আত্মা কেঁপে উঠল। পুতুলকে ঝুলিয়ে বেঁধে রেখেছে, তার সাদা ব্যান্ডেজখানা রক্তে রঞ্জিত হয়ে গেছে। মুহূর্তেই তার চোয়াল শক্ত হয়ে গেল, রাগে তার রক্ত টকবক করতে শুরু করলো। আর একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে হিমাদ্রি মাস্ক পরা লোকটিকে দেখল, যে এখন হাসতে হাসতে তাকে লক্ষ্য করছে। লোকটির হাসি ছিল একদম বিদঘুটে, যেন ভয়ঙ্কর কিছু ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। অবশেষে তাহলে বউয়ের টানে এসে পড়লে, আহ কত ভালোবাসা। লোকটি বলল, তার চোখে বিদ্যুৎ জ্বলা এক ধরনের তাচ্ছিল্য। হিমাদ্রি রক্তচক্ষু নিয়ে সেই লোকটির দিকে তাকালো। তার চোখে ছিল ক্ষিপ্রতা, ভয় কিংবা কোনো অনুভূতি ছিল না, যেন মৃত্যুকে নিজের হাতে নিয়ন্ত্রণ করছে। তার শরীর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ছিল, যেন এক মুহূর্তে ওই লোকটিকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতে চাচ্ছিল। সে এবার কাউকে আর ছেড়ে দিতে রাজি নয়, পুতুলের জন্য সমস্ত কিছু করতে প্রস্তুত। মরণের বাচ্চা, কত বড় সাহস তোর! তোর জানার ভয়টা নাই? এই মাত্র জানার দিকে হাত বাড়াইছিস, তোর হাত কেটে টুকরো টুকরো করবো। তার কণ্ঠ ছিল এমন এক রাগে পূর্ণ, যেন তার পুরো অস্তিত্ব এই মুহূর্তে ধ্বংসাত্মক শক্তিতে পরিণত হয়ে গেছে। সে লোকটির দিকে ধীরে ধীরে এগোতে শুরু করলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে আরো 4 জন লোক বের হয়ে আসলো, যারা চেপে দাঁড়িয়ে হিমাদ্রির পথ রোধ করলো। হিমাদ্রির কপালের রগ ফুলে লাল হয়ে গেছে, শরীরের প্রতিটি অংশে তীব্র রাগের সঞ্চার হচ্ছে। তার পায়ের নিচে পৃথিবী যেন ঘুরে যাচ্ছিল, কিন্তু সে থামলো না। পুতুলের জন্য এই মুহূর্তে তার কাছে কিছুই গুরুত্বপূর্ণ নয়, একমাত্র সে ওই বেঈমানদেরকে শিক্ষা দিতে পারবে। সে প্রথমে এক পা এগিয়ে গিয়েছিল, তারপর পুরো শক্তি দিয়ে এক হাঁটু দিয়ে ঝাঁপিয়ে পড়ল। তার হাতে থাকা মুষ্টি তীক্ষ্ণ লোহার মতো শানিত হয়েছিল, আর তার চোখের দৃষ্টি ছিল একটি প্রতিশোধ। 4 জনের সামনে দাঁড়িয়ে থাকা লোকেরা একে একে বেরিয়ে আসতে চেষ্টা করলো, কিন্তু হিমাদ্রির গতি ছিল তীব্র, যেন সে আকাশের মতো দ্রুত। প্রথম জনের দিকে 1 সেকেন্ডও না ভেবে সে চরম সৃষ্টির মতো একটা খুশি বা লাগালো। সেই লোকটা পিছিয়ে গিয়ে ডালপালা ছড়িয়ে পড়ল, আরেকজনকে কনুই দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল মাটিতে। কনিষ্ঠ 2 লোক এসে গলা চেপে ধরতে চাইল, কিন্তু হিমাদ্রির পায়ের এক তীক্ষ্ণ লাথিতে একজন মাথায় আছড়ে পড়ল, আর আরেকজন মাটিতে পেছনে পড়ে গেল। 3টে গুঁতো আর একটি ঘুষি ছিল পরবর্তী আক্রমণ, যে কারণে তার দিকে এগোনো সব লোক এবার একেবারে পালাতে লাগলো। ধুলি আর ধোয়া, রক্তে মাখামাখি হয়ে গেল সেই জায়গা। হিমাদ্রি রিভলভারটি বের করলো, এবং তার চোখে যেভাবে আগুন জ্বলছিল, তাতে কোনো রকম দয়া বা পিছুটান ছিল না। একে একে পালাতে থাকা লোকগুলোর পায়ে গুলি করতে শুরু করলো। প্রথমটা যে লোকটি পালাতে চেষ্টা করেছিল, তার পায়ে গুলি লাগতেই সে মাটিতে পড়ে গেল। পরের জনের দিকে লক্ষ্য রেখে গুলি করলো, আবার তার পা ছিন্ন ভিন্ন হয়ে পড়ে গেল। একের পর এক প্রত্যেককে গুলি করলো। সেগুলোর ভয়াবহ শব্দ একে একে সবার কানে পৌঁছাতে লাগলো, যেন যুদ্ধক্ষেত্রের মতো সবকিছু হয়ে উঠল। বাকি 2 জন যারা সবচেয়ে দ্রুত পালাচ্ছিল, তাও দ্রুত ঠেকিয়ে দিয়ে তাদের পায়ে গুলি করে ফেলে দিল হিমাদ্রি। কোনো পিছুটান ছিল না তার, শুধু একটাই লক্ষ্য, পুতুলকে উদ্ধার করতে হবে, আর যারা তাকে আঘাত করতে চেয়েছিল তাদের শাস্তি দিতে হবে। ঘরের ভেতর একটি গভীর নীরবতা নেমে এলো। একমাত্র হিমাদ্রির দম নিয়ন্ত্রিত শ্বাস ও গুলির শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। হিমাদ্রি পুতুলকে একে একে মুক্ত করলো, তার শরীরের গাঢ় কফিনের মতো অন্ধকার বাঁধনগুলো সরিয়ে ফেলে আর এক মুহূর্তের জন্য থামলো না। পুতুলকে কোলে তুলে নেওয়ার পর একেবারেই চলতে শুরু করলো, নির্ভীক দৃঢ় প্রতিজ্ঞ। ঘরটা থমকে দাঁড়িয়ে গেল, কিন্তু হিমাদ্রির মধ্যে কোনো ভয় বা সংশয় ছিল না। তার পা ছুটে চলেছিল, যেন এই পৃথিবীটাতে আর কোনো কিছুই তাকে থামাতে পারবে না। এ সময় হঠাৎ সেই মাস্ক পরা লোকটি, যে এতক্ষণ এক দৃষ্টিতে তাকে দেখছিল, হিমাদ্রির পথের মাঝখানে এসে দাঁড়ালো। তবে এক মুহূর্তে বোধগম্য হয়ে উঠল, সেই লোকটি আর দাঁড়াতে পারছে না। হিমাদ্রির দিকে 1 পা দিয়ে এগোতে চেষ্টা করেছিল, কিন্তু তার পা ফসকে গুলির আঘাত পেয়েছিল।
লোকটি মাটিতে পড়ে গিয়ে কাতরাতে লাগলো। হিমাদ্রির চোখে রাগের আগুনের মতো আগ্রহ ফুটে উঠল। সে দৃঢ়ভাবে পায়ের পাতা দিয়ে লোকটার শরীরের ওপর চাপ দিতে থাকলো, যেন প্রতিটা মুহূর্তেই তৃপ্তি পাচ্ছিল। মানুষটা কাতরাচ্ছিল, কিন্তু হিমাদ্রির মধ্যে কোনো দয়া ছিল না। এটা তো কেবল শুরু, আরো কঠিন শাস্তি দিবে সে। বাহিরে এসে হিমাদ্রি অপূর্বকে বলল, ভেতরে আহত কতগুলো নরপিশাচরা পড়ে আছে, ওদের ডেরায় নিয়ে যাও, আমি পরে ডেকে নেব, কিন্তু আপাতত আমি পুতুলকে হসপিটালে নিয়ে যাচ্ছি। অপূর্ব মাথা নেড়ে সম্মতি জানালো। ঠিক আছে স্যার। হিমাদ্রির চোখে ছিল এক ধরনের তেজ এবং মনোসংযোগ, যেন সে পুতুলকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দিতে চাইছে। দ্রুত পুতুলকে কোলে নিয়ে সে গাড়ির দিকে এগিয়ে চলল, আর অপূর্ব এবং দলের অন্য সদস্যরা তাদের ডেরায় নিয়ে যেতে লাগলো। হিমাদ্রি দ্রুত হাসপাতালের দিকে চলে গেল। পুতুলকে নিজের কোলে শক্ত করে ধরে রেখেছিল। গাঢ় অন্ধকার হয়ে আসছিল, কিন্তু তার চোখে একটি দুঃখ বা ভয় ছিল না। তার একমাত্র লক্ষ্য ছিল পুতুলকে সুস্থ করা। যত দ্রুত সম্ভব তাকে নিরাপদে রাখতে হবে। হাসপাতালে ঢুকতেই চিকিৎসকরা দ্রুত পুতুলকে নিয়ে গেল। হিমাদ্রি ঘরের কোণে দাঁড়িয়ে থেকে কিছুতেই চোখ সরাতে পারল না পুতুলের অবস্থা দেখে। তার মনে হচ্ছিল প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট যেন এক একটা চ্যালেঞ্জ। পুতুলের রক্তাক্ত মুখ, ব্যান্ডেজ মোড়া শরীর, সবকিছু যেন হিমাদ্রির কাছে একেবারে অস্বাভাবিক লাগছিল। তারপরও সে দৃঢ় ছিল, আত্মবিশ্বাসী। হাসপাতালে হুট করে একদল চিকিৎসক হাজির হয়ে গেল। সবার সঙ্গে হিমাদ্রি খুব কম কথা বলেছিল। সে শুধু অপেক্ষা করছিল পুতুলের জন্য। রাতের নীরবতা ভেঙে আসতে লাগলো ভোর। চারিদিকে আজানের সুর শোনা যাচ্ছিল, যেন সকল দুঃখের মাঝেও একটি শান্তির বার্তা আসছে। হিমাদ্রি তখন এক মুহূর্তের জন্য পুতুলের কেবিনের সামনে বসেছিল। গত একদিনের সমস্ত ঘটনা তার মনের ভেতর ঝড়ের মতো বইছিল। ক্লান্তি, চাপ, উদ্বেগ সবকিছু একসাথে মিলে গিয়ে তাকে একদম বিধ্বস্ত করে দিয়েছিল। চোখ বন্ধ করে সে একটু বিশ্রাম নিতে চাইল, তবে মনে হচ্ছিল পুতুলের কথা। হিমাদ্রি দ্রুত হাসপাতালের দিকে চলে গেল। পুতুলকে নিজের কোলেই শক্ত করে ধরে রেখেছিল। গাঢ় অন্ধকার হয়ে আসছিল, কিন্তু তার চোখে একটুও দুঃখ বা ভয় ছিল না। তার একমাত্র লক্ষ্য ছিল পুতুলকে সুস্থ করা। যত দ্রুত সম্ভব তাকে নিরাপদে রাখতে হবে। হাসপাতালে ঢুকতেই চিকিৎসকরা দ্রুত পুতুলকে নিয়ে গেল। হিমাদ্রি ঘরের কোণে দাঁড়িয়ে থেকে কিছুতেই চোখ সরাতে পারল না পুতুলের অবস্থা দেখে। তার মনে হচ্ছিল প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট যেন এক একটা চ্যালেঞ্জ। একটু পর ডাক্তার এলো। ডাক্তারটি হিমাদ্রিকে এক দৃষ্টিতে দেখে বলল, রোগীটির শরীর থেকে প্রচুর পরিমাণে রক্ত চলে গিয়েছিল। আমরা যথেষ্ট রক্ত সরবরাহ করেছি। আশা করি ঘণ্টাখানেকের মধ্যে জ্ঞান ফিরবে, তবে তাকে সাবধানে রাখা প্রয়োজন। কোনো অযথা উত্তেজনা বা চাপ দেবেন না, শান্ত পরিবেশে রাখবেন। হিমাদ্রি মাথা ঝুঁকিয়ে ডাক্তারকে ধন্যবাদ দিল এবং পুতুলের পাশে গিয়ে বসল। পুতুলের শ্বাস প্রশ্বাস দেখতে লাগলো। যে শ্বাসগুলি কত কষ্ট করছিল, এখন সেগুলো একটু একটু করে স্বাভাবিক হয়ে আসছিল। হিমাদ্রির মনেও এক ধরনের শান্তি ঢুকলো। পুতুলের হাতটা ধরে চেয়ারে গা এলিয়ে দিল হিমাদ্রি। এক ধরনের নিঃশব্দ শান্তি তার ভেতরে ছড়িয়ে পড়ল। হিমাদ্রি পুতুলের হাতটা আরো শক্ত করে ধরল, যেন সেই হাতের প্রতিটি স্পর্শে তার সমস্ত কষ্টের ঝড় থেমে যাচ্ছে। তার মুখে এক অদ্ভুত দৃঢ়তা আর চোখে এক ধরনের মায়া ছিল। আমি আছি পুতুল, তোর পাশে। চলতে থাকুক সংগ্রাম, তবে পুতুলের পাশে সে থাকবে, এটাই তার শপথ। পুতুলের জ্ঞান ফিরল। ধীরে ধীরে চোখের পাতা কেঁপে উঠল, যেন ঘোরের ভেতর থেকে বাস্তবে ফিরছে। শ্বাসের গতি স্বাভাবিক হতে লাগলো, কিন্তু শরীরটা এখনো ভারী লাগছে। চারপাশটা কিছুটা ঝাপসা মনে হলেও একটা পরিচিত উষ্ণতা যেন তাকে আশ্রয় দিচ্ছে। হিমাদ্রি একদম নিস্তব্ধ হয়ে বসেছিল পুতুলের পাশেই। তার পুরো অস্তিত্ব জুড়ে ছিল কেবলই আতঙ্ক, উদ্বেগ আর দুশ্চিন্তার ছায়া। মনে হচ্ছিল যেন এই সময়টা থমকে গেছে, এক অনিশ্চিত অন্ধকারের মধ্যে সে আটকে গেছে। কিন্তু পুতুলের চোখ দুটো খুলতেই সেই অন্ধকার যেন এক ঝলক রোদে উধাও হয়ে গেল। এক মুহূর্তের জন্য হিমাদ্রি কিছুই বলতে পারল না, শুধু নিঃশব্দে তাকিয়ে রইল পুতুলের চোখের দিকে, যেখানে ধীরে ধীরে জীবন ফিরে আসছে। বুকের ভেতর জমে থাকা দমটা স্বস্তির সঙ্গে ছাড়ল সে। মনে হলো এতক্ষণ যেন শ্বাসই নিচ্ছিল না। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক তৃপ্তির হাসি, এতটা স্বস্তির, ভালোবাসা আর ফিরে পাওয়ার হাসি। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। পুতুলের কপালে ঝুঁকে অজস্র চুম্বন করতে লাগলো।
যেন এভাবেই সে প্রকাশ করতে চায় তার মনের গভীর আবেগ। প্রতিটা চুম্বন মিশে থাকলো তার ব্যাকুলতা, তার কৃতজ্ঞতা, তার সমস্ত ভালোবাসা। পুতুল চোখ বুঝে রইল। তার অবসন্ন শরীর হলেও হিমাদ্রির এই আদরে যেন এক অদ্ভুত শান্তি অনুভব করলো, যেন সব কষ্ট, সব ভয় নিমিশেই মিলিয়ে গেল। এই মুহূর্তে শুধু ভালোবাসাই সত্যি, শুধু এই উষ্ণতা, এই অনুভূতিগুলোই প্রকৃত বাস্তব। পুতুল ধীরে ধীরে চোখ খুলল। তার ক্লান্ত দৃষ্টি হিমাদ্রির মুখের উপর স্থির হলো। চোখে একরাশ প্রশ্ন, একরাশ অনুভূতি, ভয়, আশ্বাস, বাঁচার তৃষ্ণা। হিমাদ্রি গভীর মমতায় তার গাল ছুঁয়ে বলল, তুমি ঠিক আছে তো? পুতুল কয়েক মুহূর্ত চুপ থেকে আস্তে করে মাথা নেড়ে সম্মতি জানালো। তার ঠোঁট নড়ল, যেন কিছু বলতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হিমাদ্রি তার হাত শক্ত করে ধরল, যেন আর এক মুহূর্তের জন্য তাকে হারাতে চায় না। পুতুলের ঠোঁটের কোণে ম্লান হাসি ফুটে উঠল, চোখের কোণ চিকচিক করে উঠল জল ভেজা আলোয়। তুই ভয় পাস না পুতুল, আমি আছি, আমি সব সামনে নেব। পুতুলের চোখে কৃতজ্ঞতার ছায়া ফুটে উঠল। সে জানে হিমাদ্রি কথা দিয়ে কথা রাখে। সে জানে যত বিপদই আসুক হিমাদ্রি তাকে ছেড়ে যাবে না। ওদের মাঝে কিছুক্ষণ নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতা ছিল বোঝাপড়ার গভীর অনুভূতি, যেখানে শব্দের কোনো প্রয়োজন ছিল না। হিমাদ্রি পুতুলের হাতটা নিজের হাতে নিয়ে আলতো করে চাপ দিল। তার চোখে গভীর এক মমতা, কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত কোমলতা। আমি জানি পুতুল, তুই আমাকে ভালোবাসিস না, দরকার নেই ভালোবাসার, তবু তোর একটু ভালোবাসার আশা আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। তোর ভালোবাসা না পেলেও আমার কিচ্ছু আসে যায় না পুতুল। তুই শুধু আমার সঙ্গে থাক, তোর পাশে থাকার জন্য আমাকে সুযোগ দে। তুই প্রাণ ভরে হাসবি, সেটা দেখি আমার শান্তি। তুই শুধু আমার সঙ্গে থাক, তোর ছায়াতে আমার সুখ, তুই সুখে থাকলে আমার শান্তি। পুতুলের চোখ জল টলমল করছিল, কিন্তু সে চুপ ছিল। তার ঠোঁট নড়ে উঠল, কিন্তু শব্দ বের হলো না। হিমাদ্রির কথা শুনে তার বুকের মধ্যে কেমন একটা শূন্যতা অনুভূত হলো, যেন অনেকদিন পর কেউ তার মনের গভীরে স্পর্শ করেছে। হিমাদ্রি আস্তে করে পুতুলের কপালে ঠোঁট ছুঁয়ে দিল। সেই স্পর্শে ছিল অদ্ভুত এক আশ্বাস, একটা প্রতিশ্রুতি, যেন কোনো ঝড় ঝাপটা এলেও সে পুতুলের পাশে থাকবে। হাসপাতালের সেই ছোট্ট কেবিনে যেন সমস্ত পৃথিবী থেমে গেল। শুধু হিমাদ্রি আর পুতুল, তাদের ভাঙা গড়া আর না বলা ভালোবাসার গল্প। একটু পরে কেবিনের দরজায় একটানা টোকা পড়ল। হিমাদ্রি চমকে তাকালো। দরজা খুলে ভেতরে ঢুকলেন ডাক্তার, সঙ্গে একজন নার্স। ডাক্তার পুতুলের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, কেমন আছেন এখন? পুতুল কিছু বলল না, শুধু মাথা হালকা কাঁপিয়ে জানিয়ে দিল সে ঠিক আছে। ডাক্তার হাত বাড়িয়ে পুতুলের নাড়ি দেখলেন, চোখের পাতা তুলে পরীক্ষা করলেন, তারপর বললেন, ভালো অগ্রগতি হয়েছে, তবে শরীর খুব দুর্বল, বিশ্রাম নিতে হবে, বেশি চিন্তা করবেন না। হিমাদ্রি এক দৃষ্টিতে পুতুলের দিকে তাকিয়েছিল, যেন তার সমস্ত পৃথিবী একটা মানুষেই আটকে আছে। ডাক্তার হিমাদ্রির অভিব্যক্তি দেখে মৃদু হেসে বললেন, রোগীর প্রতি এতটা যত্নবান হলে তো দ্রুত সুস্থ হয়ে যাবে, সাবধানে থাকবেন। হিমাদ্রি মাথা ঝাঁকালো। ডাক্তার কিছু ঔষধ লিখে নার্সকে দিলেন, তারপর বললেন, খাবার সঠিক মতো খেতে হবে, শরীরের পুষ্টি ঘাটতি আছে, আর মানসিকভাবে শক্তি থাকতে হবে। পুতুলের চোখ ভিজে উঠল। এতদিন ধরে সে কি আসলেই মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করছিল, নাকি শুধুই সবকিছু থেকে পালিয়ে বেড়াচ্ছিল? ডাক্তার আর নার্স কেবিন থেকে বেরিয়ে গেলে কক্ষটা আবার নিস্তব্ধ হয়ে গেল। শুধু পুতুল আর হিমাদ্রি, তাদের মধ্যে না বলা হাজারো কথা যেন বাতাসে ভাসতে থাকলো। হিমাদ্রি পুতুলের হাতটা শক্ত করে ধরল, কণ্ঠে অদ্ভুত এক উচ্ছ্বাস, ভালোবাসার উষ্ণতা মেশানো প্রতিজ্ঞার সুর। পুতুল বউ, আমরা দ্রুতই বাড়ি যাব। এখন মেডিসিনগুলো নিয়ে সব ফর্মালিটি পূরণ করে আমরা বাড়ি ফিরব। বাড়ির পরিবেশ সাথে ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, দেখিস। পুতুল অবাক চোখে তাকিয়ে রইল হিমাদ্রির দিকে। এতদিন ধরে সে কি আসলে একটা ঘোরের ভেতর ছিল? এই মানুষটা যে তার জন্য এত কিছু করছে, যে তার ভালো থাকা নিয়ে এতটা উদ্বিগ্ন, সে কি কখনো বুঝতে চেয়েছে এই ভালোবাসার গভীরতা?
তার চোখের কোণে জল চিকচিক করে উঠল, কিন্তু সে দ্রুত তা মুছে ফেলল। কিছু বলল না, শুধু একবার হালকা মাথা ঝাঁকালো। হিমাদ্রি হাসল, একটা প্রশান্তির হাসি। মনে হলো তার পৃথিবী আবার পূর্ণ হলো। হসপিটালের সব নিয়ম পূর্ণ করে মেডিকেল স্টাফদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হিমাদ্রি পুতুলকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে পড়ল। তার চোখে ছিল এক ধরনের নিশ্চিন্তি, যেন জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা তিনি জয় করে ফিরেছেন। পুতুলের পাশে হেঁটে চলতে চলতে মনে হচ্ছিল তার পৃথিবী আবার সঠিক জায়গায় ফিরতে শুরু করেছে। গাড়িতে উঠে পুতুল হিমাদ্রির পাশে বসল। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু সেই ক্লান্তির ভেতরও এক ধরনের আশার ঝিলিক। হিমাদ্রি গাড়ির চাবি ঘুরিয়ে ইঞ্জিন চালু করলো। পুতুল নীরবে তার হাতটা ধরা লাগলো। কিছু না বললেও তার চোখে অনেক কিছু ছিল। গাড়ি চলতে শুরু করলো। চারপাশের দৃশ্য ধীরে ধীরে মুছে যেতে থাকলো, কিন্তু তাদের মধ্যে একটা অদৃশ্য বন্ধন দৃঢ় হয়ে উঠছিল। পুতুলকে নিয়ে হিমাদ্রি যখন বাড়িতে পৌঁছালো তখন বিকালের আলো মরে আসছে। চারপাশে এক অদ্ভুত শান্ত পরিবেশ, যেন এই বাড়িটা অপেক্ষা করছিল তার গৃহবধূর ফিরে আসার জন্য। দরজার সামনে দাঁড়িয়ে হিমাদ্রি এক মুহূর্ত থমকে গেল, তারপর গভীর মমতায় পুতুলের দিকে তাকালো। পুতুলের চোখে একটা অজানা অনুভূতির ছাপ। এই বাড়িটা তার জন্য কি শুধু একটা আশ্রয়, নাকি এখানেই তার সত্যিকারের জায়গা? তার হৃদয় দোলাচলে কাঁপছিল, কিন্তু সে কিছুই বলল না। হিমাদ্রি ধীরে ধীরে দরজা খুলল। পরিচিত পরিবেশ, পরিচিত ঘ্রাণ, কিন্তু আজ যেন সবকিছু নতুন লাগছে। বাড়ির দোরগোড়ায় পা রাখতেই পুতুলের মনটা কেমন জানি অস্থির হয়ে উঠল। কতদিন পর সে এই জায়গায় ফিরল, কতদিন পর এই আঙিনায় পা রাখল। হিমাদ্রি আলতোভাবে পুতুলের হাত ধরল। ভেতরে চল পুতুল, তোকে আর কোথাও যেতে দেব না। পুতুল ধীরে ধীরে মাথা নিচু করে বাড়ির ভেতরে পা রাখল। তার মনে হচ্ছিল এই বাড়ির প্রতিটা ইট যেন তার ফেরার অপেক্ষায় ছিল, যেন এখানেই তার সব বাঁধন জড়িয়ে আছে, বাধ্যতার বাঁধনে আবদ্ধ। পুতুল ধীরে ধীরে বাড়ির ভেতরে পা রাখল। পরিচিত জায়গা, পরিচিত গন্ধ, কিন্তু তার ভেতরটা এক অদ্ভুত শূন্যতায় ভরে গেল। মনে হলো সে যেন এক নতুন জীবনে প্রবেশ করছে, একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। হিমাদ্রি তার হাতটা শক্ত করে ধরেছিল, যেন আশ্বাস দিচ্ছে সে একা নয়, কখনো একা হবেও না। হিমাদ্রি তাকে সোজা শোবার ঘরে নিয়ে গেল, বিছানার পাশে বসিয়ে বলল, তুই আগে একটু বিশ্রাম নে, আমরা তোর জন্য গরম দুধ নিয়ে আসছে। ডাক্তার বলেছে তোকে ভালো করে খেতে হবে, শরীর অনেক দুর্বল। পুতুল চুপচাপ বসে রইল। এই মানুষটা তাকে নিয়ে কতটা চিন্তিত, কতটা যত্নশীল, সবকিছু সে দেখছে, অনুভব করছে, কিন্তু তার নিজের মনের গভীরেই যেন এক বিশাল শূন্যতা। হিমাদ্রি কিচেনে চলে গেলে পুতুল চোখ বন্ধ করে বিছানায় হেলা দিল। হঠাৎ করেই তার মনে পড়ে গেল অনেক পুরনো স্মৃতি। এই ঘরেই তার বিয়ে হয়েছিল, এই ঘরেই সে নতুন জীবনের শুরু করেছিল, আর এখানেই কত কান্না, কত অভিমান জমে আছে। সে কি সত্যি এই জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারবে? বাধ্যতার এই বন্ধন কি কোনো দিন ভালোবাসার বাঁধনে বদলাবে? তার ভাবনার মাঝে হিমাদ্রি ফিরে এলো, হাতে এক গ্লাস গরম দুধ। বিছানায় বসে গ্লাসটা পুতুলের দিকে এগিয়ে দিয়ে বলল, খেয়ে নে প্লিজ, তুই সুস্থ না হলে আমি ঠিক থাকতে পারবো না। পুতুল কোনো কথা না বলে ধীরে ধীরে গ্লাসটা হাতে নিল। গ্লাসের গরম ছোঁয়া যেন তার বড় হয়ে যাওয়া মনটাকে একটু উষ্ণতা দিল। হিমাদ্রি তাকে গভীর দৃষ্টিতে দেখছিল। এক মুহূর্ত চুপ থেকে বলল, পুতুল, পুতুল, আমি তোকে কষ্ট দিতে চাই না, আমি শুধু চাই তুই ভালো থাক আমার সঙ্গে। পুতুল গ্লাসের ভেতর তাকিয়ে রইল, কিছু বলল না, কিন্তু তার চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল। হিমাদ্রি তার হাতটা আলতো করে ধরল। তার কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত কোমলতা। একদিন হয়তো তুই বুঝবি পুতুল, একদিন হয়তো তুই আমার ভালোবাসার মূল্য দিতে শিখবি। পুতুল আস্তে করে চোখ বন্ধ করল। হিমাদ্রি ধীরে ধীরে পুতুলের কপালের কাছে ঝুঁকে এলো। পুতুল নিঃশব্দে বসেছিল, কোনো প্রতিক্রিয়া ছিল না, শুধু গভীর এক অজানা অনুভূতিতে হারিয়ে গিয়েছিল। হিমাদ্রি এক মুহূর্ত থমকে গেল, যেন তার মনের সমস্ত আবেগ এক জায়গায় জমা হলো। তারপর খুব আলতো করে পুতুলের কপালে এক নরম চুম্বন এঁকে দিল।
একটা আশ্বাসের ভালোবাসার, তা আর প্রতিজ্ঞার চুম্বন। সেই স্পর্শে পুতুলের চোখ বন্ধ হয়ে এলো। তার ভেতরে যেন এক নতুন উষ্ণতা ছড়িয়ে পড়ল, এক অদ্ভুত প্রশান্তি। হিমাদ্রির ভালোবাসা সে হয়তো এখনো পুরোপুরি বুঝতে পারেনি, কিন্তু এই মুহূর্তে তার মনে হলো সে সত্যি একা নয়। তার বুকের গভীরে একটা নরম আবেগ ঢেউ খেলল। তার এই বাধ্যতার বাঁধন হয়তো একদিন সত্যি ভালোবাসার বাঁধনে পরিণত হবে। হিমাদ্রি ধীরে ধীরে পুতুলকে নিজের বুকের কাছে টেনে নিল। পুতুল প্রথমে কিছুটা অনড় ছিল, যেন কিছু বুঝতে পারছিল না, কিন্তু হিমাদ্রির উষ্ণ স্পর্শে ধীরে ধীরে নিজেকে শিথিল করল। হিমাদ্রি শক্ত করে তাকে জড়িয়ে ধরল, যেন আর এক মুহূর্তের জন্য তাকে হারাতে চায় না। তার বুকের স্পন্দন পুতুল স্পষ্ট অনুভব করছিল, একটা আশ্বাস, একটা নির্ভরতার স্পন্দন। পুতুল চোখ বন্ধ করল। এতদিন ধরে যে শূন্যতা তাকে গ্রাস করেছিল, আজ যেন তা একটু হলেও পূর্ণ হলো। হিমাদ্রি তার চুলে আলতো করে হাত বুলিয়ে দিল, কপালে একটা কোমল চুম্বন এঁকে দিয়ে ফিস ফিস করে বলল, এভাবেই থাক পুতুল, সবকিছু ঠিক হয়ে যাবে। পুতুল কোনো উত্তর দিল না, শুধু নিঃশব্দে আরো একটু গভীরভাবে হিমাদ্রির বুকে মুখ গুজে দিল। এই প্রথম তাদের মধ্যে কোনো বাধা ছিল না, ছিল না কোনো দ্বিধা। হিমাদ্রি আর পুতুল একসাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে রইল, একটা গভীর প্রশান্তির ঘুম, যেখানে কোনো ব্যথা নেই, কোনো ভয় নেই, শুধু নির্ভরতা আর একসঙ্গে থাকার এক অব্যক্ত অনুভূতি। সন্ধ্যায় হিমাদ্রির ঘুম ভাঙল। ঘরটা আধো অন্ধকার, জানালা দিয়ে মৃদু বাতাস ঢুকছে। পাশেই শান্তভাবে ঘুমিয়ে আছে পুতুল, তার নিঃশ্বাসের ওঠা নামা হিমাদ্রির কানে স্পষ্ট শোনাচ্ছে। হিমাদ্রি কিছুক্ষণ পুতুলের মুখের দিকে তাকিয়ে রইল। ঘুমন্ত পুতুলকে এত নির্ভরতায়, এত শান্ত মনে হচ্ছে যে তাকে ডাকতে মন চাচ্ছিল না, কিন্তু জানে ওকে এখন উঠাতে হবে। সে ধীরে ধীরে উঠে ফ্রেশ হয়ে নিল, তারপর পুতুলের পাশে বসে তার গালে হাত রাখলো। পুতুল ওঠ, সন্ধ্যা হয়ে গেছে, ফ্রেশ হয়ে নে। পুতুল চোখ বন্ধ করেই কুঁঙিয়ে উঠল, যেন এখনই উঠতে ইচ্ছে করছে না। হিমাদ্রি হেসে বলল, পুতুল আর বেশি ঘুমালে আপনার মাথা ধরবে, ফ্রেশ হয়ে আয়। পুতুল ধীরে ধীরে চোখ খুলল, কিছুক্ষণ বোঝার চেষ্টা করলো, তারপর আস্তে করে উঠে বসল। হিমাদ্রির চোখে এক ঝলক আদর ভেসে উঠল। পুতুল একবার হিমাদ্রির দিকে তাকালো, তারপর কোনো কথা না বলেই ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। হিমাদ্রি এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। হিমাদ্রি পুতুলের জন্য নাস্তা নিয়ে বসেছিল। পুতুল ফ্রেশ হয়ে এসে তাকিয়ে দেখলো টেবিলে ওর জন্য খাবার সাজিয়ে রাখা। হিমাদ্রি হাসি মুখে বলল, বস, আমি নিজে হাতে খাইয়ে দেব। পুতুল একটু অবাক হলো, তবে কিছু বলল না, চুপচাপ এসে হিমাদ্রির সামনে বসলো। হিমাদ্রি প্লেট থেকে একটা টোস্ট তুলে ওর মুখের সামনে ধরল। মুখ খোল পুতুল বউ। পুতুল এক মুহূর্ত ইতস্তত করলো, তারপর আস্তে করে মুখ খুলল। হিমাদ্রি সাবধানে খাইয়ে দিতে লাগলো, যেন এটা তার সবচেয়ে বড় দায়িত্ব। পুতুল একদম চুপচাপ খাচ্ছিল, কিন্তু মনে মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। এতদিন ধরে ওর যত্ন নেওয়ার মতো কেউ ছিল না, অথচ এই মানুষটা যাকে সে কখনোই মন থেকে চায়নি, সেই আজ তাকে এত ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। হিমাদ্রি খাওয়াতে খাওয়াতে মৃদু স্বরে বলল, তুমি তো চুপ কেন, খারাপ লাগছে? পুতুল মাথা নেড়ে নাসূচক উত্তর দিল। হিমাদ্রি আবার একটা টোস্ট তুলে ওর মুখের সামনে ধরল, আর চোখের ভেতর যেন হাজারো কথা ভাসছিল। তুই চাইলেও না চাইলেও আমি তোকে এভাবে আগলে রাখবো পুতুল। হিমাদ্রি পুতুলকে নাস্তা খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে একটু বাইরে বেরিয়ে গেল। পুতুল একটু সময় নিয়ে খাওয়ার পর হিমাদ্রির অসংখ্য নির্দেশনা এবং ভালোবাসার মাঝে অনুভব করলো এক অদ্ভুত প্রশান্তি। হিমাদ্রি বের হওয়ার পর পুতুল জানালার পাশে বসে একটু বাইরে তাকালো। বাড়ির স্নিগ্ধ বাতাস এবং আকাশের রং যেন তার মনকে একটু হলেও শান্তি দিল, কিন্তু হিমাদ্রির সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো তার মনে ঘুরপাক খাচ্ছিল। এতদিন পরে একটা মানুষ এতটা যত্নশীল হয়ে উঠেছে তার জন্য। হিমাদ্রি তার ডেরায় এসেছে কালকের আটক করা লোকগুলোকে দেখতে। হিমাদ্রি এক পলক অপূর্বর দিকে তাকিয়ে বলল, অপূর্ব, সে মাছ পরা লোকটিকে নিয়ে আয়, আমি তোর মুখটা দেখতে চাই। জি স্যার, রাঁধছি। বলে সে ডেরার ভেতর রুমে থেকে সেই লোকটিকে নিয়ে আসতো। হিমাদ্রি অপূর্ব নির্দেশে লোকটিকে রুমে এনে চেয়ারে বেঁধে দিল। লোকটির গুলি খাওয়া পা এখনো রক্তাক্ত ছিল।
প্যান্ট রক্ত শুকিয়ে লেগে গেছে। রক্তের সেই দাগ থেকে এক মুহূর্তের জন্য হিমাদ্রির মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠল। তার চোখে যেন এক ধরনের তীব্র উন্মাদনা ছিল, যা বলছিল এই লোকটি তার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। হিমাদ্রি চেয়ারে আরাম করে বসল। পায়ের উপর পা তুলে তার চোখে যে উন্মাদনা ছিল তারও স্পষ্ট হয়ে উঠল। তার মধ্যে একটা অদ্ভুত শান্তি ছিল, যেন সে কোনো ধরনের বিজয় লাভ করেছে। লোকটির রক্তাক্ত পা আর শুকিয়ে থাকা রক্ত দেখে তার মন অস্থির হলেও তার চোখে এক ধরনের জেদ স্পষ্ট ছিল। এই লোকটি তার জন্য একটা বড় রহস্যের চাবিকাঠি হতে পারে। অপূর্বকে এক পলক তাকিয়ে হিমাদ্রি ধীরে ধীরে বলল, মুখের মাস্কটা খুলে ফেল, আমি তোর মুখ দেখতে চাই। তার কণ্ঠে কোনো দ্বিধা ছিল না, একেবারে নির্দ্বিধায় সে নির্দেশটা দিল। অপূর্ব সশব্দে মাস্কটি খুলতে শুরু করল। মাস্কটি খুলে গেলে লোকটির মুখে হিমাদ্রি লোকটির মুখ দেখে আরো একবার তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমি জানতাম তুমি হবে। তার কণ্ঠে যেন কোনো ধরনের ভয়ের ছাপ ছিল না, বরং এক ধরনের প্রতিশোধের আনন্দ। তার চোখে ছিল এক উন্মত্ত দৃঢ়তা, যেন সে নিশ্চিত ছিল যে এই লোকটির সামনে তার জয়ই অবশ্যম্ভাবী। ভাগ্যিস মুখোশের আড়ালে থাকে তোমাদের চেহারা পুতুল্লানি দেখেনি, হিমাদ্রি বলল। তার কথা যেন এক নির্দেশ, এক হুমকি। একটা কথা ভুলে যাও না তোমরা, পুতুলকে আগলে রাখার জন্য হিমাদ্রি চৌধুরী আছে, আমি দু হাতে ঝিনুক করুণের মতো আগলে রাখবো। লোকটি ব্যথায় গুঙে উঠছিল, তার ঠোঁট কাঁপছিল, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। হিমাদ্রি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে, তার চোখে এক ধরনের অদ্ভুত দৃঢ়তা ছিল। তার মুখে একটুখানি তাচ্ছিল্যপূর্ণ হাসি ফুটে উঠল, যেন সে নিশ্চিত ছিল যে এই মুহূর্তে তার বিজয় নিশ্চিত। সে এক পা ফেলে সামনে এগিয়ে গেল। অপূর্ব দিকে এক পলক তাকিয়ে হিমাদ্রি ঠান্ডা গলায় বলল, ওর খাতিরদারি করো, আমি আসছি। তারপর গমগমে পায়ে সে রুম থেকে বের হয়ে গেল, যেন তার অদূর ভবিষ্যতের কোনো পরিণতি আগে থেকেই নিশ্চিত। অপূর্ব কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। হিমাদ্রির নির্দেশনা সবসময় এমন ছিল, নির্বোধদের জন্য কেবল গুমট ভয়ের রাজত্ব, আর তার শত্রুদের জন্য ছিল কঠোর পরিণতি। হিমাদ্রির বাসায় ফিরে পুতুলকে দেখলো সে ঘুমিয়ে পড়েছে। তার নরম মুখে শান্তি ছিল, কিন্তু কম্বলটা গা থেকে ফেলে দিয়ে বিছানায় শুয়ে আছে। পুতুলের এই ছোট ছোট বাচ্চামো তার খুব ভালো লাগে। সেসব দেখে তার মনে এক অদ্ভুত শান্তিতে ভরে ওঠে। হিমাদ্রি মৃদু পায়ে এগিয়ে গিয়ে পুতুলের পাশেই দাঁড়ালো। তারপর খুব সাবধানে কম্বলটি তুলে পুতুলের গায়ে জড়িয়ে দিল। কিছুক্ষণ সে দাঁড়িয়ে রইল, পুতুলের ঘুমের গভীরতা আর নির্ভেজাল শান্তির মাঝে নিজেকে হারিয়ে ফেলল। পুতুলের মুখে এক ছোট্ট হাসি ফুটল, যেন ঘুমের মাঝেও তার সঙ্গীর স্পর্শ অনুভব করছে। হিমাদ্রি আর কিছু বলল না, শুধু একটিবার চুপচাপ তাকিয়ে রইল। হিমাদ্রি ধীরে ধীরে ফ্রেশ হয়ে এসে পুতুলের পাশে শুয়ে পড়ল। বিছানার নরম শীটে শরীরটা এলিয়ে দিয়ে সে পুতুলের পাশে গেল। পুতুলের শ্বাস প্রশ্বাসের মৃদু শব্দ তাকে এক অদ্ভুত শান্তি দিচ্ছিল। ধীরে ধীরে পুতুলের হাতে হাত রেখে নিজের চোখ বন্ধ করল। তাদের মধ্যে কোনো শব্দ ছিল না, তবে অনুভূতিগুলো ছিল প্রবল। একে অপরের উপস্থিতি তাদের জন্য এক পৃথিবী হয়ে উঠেছিল, যেখানে সমস্ত ঝামেলা, ক্লান্তি আর চিন্তা দূরে সরে গেছে। শুধু ছিল হিমাদ্রি আর পুতুল, একটা নিঃশব্দ ভালোবাসার বন্ধনে বাঁধা।